সত্য ঘটনা। ওনার নানি ঠিক যেভাবে বলেছেন উনি আমাদেরকে ঠিক সেভাবেই লিখে পাঠিয়েছেন ঘটনাটা সাল তকরে। তো ওনার বুড়ো ভাইকে হুজুর বললেন যে ও তো যেতে পারবে না, ওর এখন হেফজ তো শেষ হয়নি, আপনি অন্য কাউকে নিয়ে যান। কিন্তু বুড়ো নানা তো এক কথার মানুষ, উনি খুব রাগী এবং রাগী টাইপের মানুষ ছিলেন। তো বুড়ো নানা ওনার কথা শুনতে আসলে মানে নারাজ হয়ে গেলেন। তো হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে একদিন সময় দেন, আমি ভেবে জানাবো। তো বুড়ো নানা ওই দিনের মতন বাসায় ফিরে এলেন। তবে যাওয়ার আগে হুজুরকে বলে গেলেন আমি কিন্তু ওকেই বাড়িতে নিয়ে যাব। সেই সময় বাল্যবিবাহের খুব প্রচলন ছিল। অল্প বয়স, প্রায় 10 বছর বয়সে আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত। তো বুড়ো নানার এত জোরাজুরির কারণ ছিল যে মানে পরবর্তীতে ওনার বড় নানার সাথে ব্যাপারটি উনি শেয়ার করেন। সেটা হচ্ছে তার মাধ্যমে ওনার নানি জানতে পারেন। মূলত বুড়ো ভাইয়ের ইচ্ছা ছিল হচ্ছে যে হুজুরকে উনি বাড়িতে নিয়ে আসবেন, তার সাথে কিছুদিন ভালোভাবে জেনে শুনে ওনার নানিকে বিয়ে দেবেন। যেহেতু তখন লেখাপড়ার তেমন সুযোগ ছিল না, শুধু কোরআনের জ্ঞানই যথেষ্ট ছিল। তো ওনার বুড়ো নানা সেই জন্যই নিজের পছন্দকে প্রাধান্য দিলেন, যে একজনকে নিয়ে আসবে, তার সাথে বাসায় থাকবে, ওনাকে এর মাধ্যমে উনি চিনা জানা হবে বা পরিচিত হবে, ছেলেটা কেমন বুঝতে পারবে, তো তার সাথে ওনার মেয়ের বিয়ে দিবে, এটা ওনার টার্গেট ছিল। তো যাই হোক, পরদিন বুড়ো নানা সে হুজুরকে সাথে নিয়ে বাড়ি আসেন। তো বুড়ো নানাকে হুজুর কিছু শর্ত দিয়েছিলেন, যেটা হচ্ছে রহিম যে যাবে, ওনার ঘর হতে হবে আলাদা, থাকা খাওয়ার জন্য উনি সব কিছুই হবে ওনার আলাদা, আর ওনার ঘরে কোনো মহিলা প্রবেশ করতে পারবে না, এমনকি কেউ ওনার সাথে থাকতেও পারবে না, এবং যখন তখন ওনাকে ডাকা যাবে না। একটা ছোট বাচ্চার এত নিয়ম শুনে বুড়ো নানা তেমন কিছুই মনে করলেন না, ভাবলেন হয়তো সে একা নিরিবিলি থাকতে পছন্দ করে, এই জন্যই হয়তো হুজুর বলছে। এভাবে চলছিল দিনকাল। প্রায় 7 মাস পরের ঘটনা। ওনার বুড়ো মা মানে ওনার বড় নানি তখন সন্তান সম্ভবা। তো বুড়ো নানা বুড়ো নানা সহ বাড়ির সবার আশা যে দুটি মেয়ের পরে এবার হয়তো একটি ছেলে হবে। এলাকার যে ধাত্রী ছিল, যে মানে বাচ্চা ডেলিভারি করতেন, উনিও বললেন যে এবার ছেলেই হবে। তো প্রতিদিন রহিমের ঘরে খাবার নিয়ে যেতেন বুড়ো নানা নিজেই। একদিন কথা প্রসঙ্গে রহিম বুড়ো নানাকে বললেন যে আল্লাহ আপনার ঘরে মেয়ে পাঠাচ্ছেন। এটা শুনে বুড়ো নানা মন খারাপ হয়ে গেল, অবাক হয়ে গেলেন যে 10-11 বছরের একটা বাচ্চার মুখে এ কথা শুনে। বুড়ো নানা কিছু না বলে রাগে গড়গড় করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। রাগ করতে করতে উনি মাঠে চলে গেলেন, আর বাড়ির থেকে বলে গেলেন যে রহিমকে মাঠে খাবার নিয়ে আসতে যেতে বলল। তখনকার দিনে বাড়িতে যারা থাকতো তাদের বাড়ির সদস্যদের মধ্যেই কাজ করতে হতো। তো রহিমও ওনার জন্য মাঠে খাবার নিয়ে যায়। তখনকার দিনে বছরে 1 থেকে 2 বার ফসল ফলতো। তো তখন ধান কাটার মৌসুম ছিল। তো বুড়ো মায়ের আবার মেয়ে হবে এ কথা শুনে উনি খুব রাগে খুব দ্রুতই ধান কাটছিলেন। রহিম মাঠে এসে সালাম দিয়ে উনাকে বললেন যে সালাম দিলেন, এবং রহিমকে উদ্দেশ্য করে উনি বললেন, এই মিয়া, ধান কাটতে পারো? একটু কাটটা দাও তো। যেহেতু উনি খুব রাগান্বিত ছিলেন রহিমের উপরে, যেহেতু বলেছেন যে আবার মেয়ে হবে। রহিম বলছে, জি, আপনি দেখিয়ে দিলে আমি অবশ্যই পারবো। রহিম ছিল খুব অমায়িক টাইপের একজন ব্যবহার ছেলেটার। কীভাবে ধান কাটতে হয় এটা শেখালেন। এরপর লক্ষ্য করলেন যে 10-11 বছরের বাচ্চা সাথে সাথেই মানে উনি ধান কেটে ফেলছেন এবং খুব দ্রুত কাটছেন। কিন্তু প্রতিবারই রহিম আগে ধান কেটে ফেলছেন, নিজে একটা ছোট বাচ্চার সাথে পারছেন না। এটা দেখে উনি বেশ অপমানিত হলেন। রহিমকে বলেন, তুমি ধান কাটতে থাকো, আমি বাড়িতে গেলাম। মানে টয়লেটের জন্য বাড়িতে গিয়েছিলেন। মাঠ থেকে রজব আলীর বাসার দূরত্ব প্রায় 20 মিনিটের মতন। রজব আলী বাড়িতে গিয়ে দেখে যে রহিম উঠানে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি খুব অবাক হয়ে গেলেন, কারণ উনি রহিমকে মাঠে রেখে এসেছেন। নিজেকে সামলে নিয়ে উনি বললেন যে, কি মিয়া, ধান কাটা বাদ দিয়ে বাড়িতে লাগেন? রহিম তখন বলে যে, ধান কাটা তো শেষ বাজান। রহিম ওনার বড় নানাকে বাজান বলে ডাকতো। তো এটা শুনে রজব আলী অবাক হয়ে গেলেন, কারণ তার থেকে বেশি সন্দেহ এটা হলো যে রহিম কি সত্যি সত্যি আসলে ধান কাটছে না মিথ্যা কথা বলছে। এত অল্প সময়ে 1 বিঘা ধান কাটা অসম্ভব। মাঠে গিয়ে উনি সত্যতা যাচাই করলেন এবং দেখলেন যে ধান কাটা আসলেই শেষ।
পরে ভাবলেন যে রহিমের সাথে হয়তো অন্য কেউ ধান কেটে সাহায্য করছে। তবে একটা সংশয় ওনার থেকেই গেল, কারণ এটা আসলে মানে এত ধান এত কম সময়ে কাটা তো সম্ভব না। তো বলে রাখা ভালো যে বাড়িতে কোনো মহিলা থাকলে রহিম ঘরের বাইরে যেত না, আর সে বাইরে আসলে মহিলাদের ঘরে থাকার শর্ত দিয়েছিলেন বড় হুজুর আগের থেকেই। তো কিছুদিন পর ধান কাটার পরে বস্তা ভরে যখন গরুর গাড়িতে তোলা হচ্ছিল, তখন রজব আলী তো অবাক। দেখেন যে এক বস্তা ধান, যাতে প্রায় 50 কেজি ধান রয়েছে, সেটা ছোট বাচ্চা অনায়াসে উঁচু করে নিয়ে যাচ্ছে। এটা দেখে রজব আলী মাথা পুরোটাই খারাপ হয়ে গেল। রহিমকে নিয়ে তার মনে সন্দেহ আরও বেড়ে গেল। তো রহিম ছাগলের মাংস খেতে খুব পছন্দ করত। তো কিন্তু এতদিন বাড়িতে একবারও ছাগলের মাংস রান্না হয়নি। তো প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া নতুন ধান কাটার প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়ায় তো যাই হোক, প্রাকৃতিক একটা দুর্যোগ হয়েছিল ওই সময়। তো ওই দুর্যোগটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে নতুন উনি একটা ছাগল নিয়ে আসেন, যে অনেকদিন ছাগলের মাংস রান্না করা হয়নি। তো ছাগল জবাই করেন। যেহেতু রহিম বেশ কয়েক কাঠা জমির ধান কেটেছে, তো বড় নানা খুব আনন্দে রহিমকে খেতে দিলেন এবং উনি প্রায় 1 গামলা মাংস দিয়েছিলেন, যে ওকে আগে দিই, ও তো যেটুকু খাবে এরপরে আমরা সবাই খাবো না। তো যেটা প্রায় 5 জন খেতে পারবে না, এত বেশি খাবার। রহিমকে খাবার দিয়ে বড় নানা চলে যান। তো ঘন্টাখানেক পরে এসে দেখেন যে গামলায় কোনো মাংসই নেই, এমনকি মাংসের কোনো হাড়ও নেই। এটা দেখে রজব আলী সন্দেহ কোনো সীমা থাকলো না, কারণ 5 জনের বেশি যে মাংস রান্না করা হয়েছে, একজনের পক্ষে এটা খাওয়া কোনোভাবেই সম্ভব না। তাতে ভাতও ছিল। এত সন্দেহের পরে উনি রহিমকে উপর চুপিসারি নজরদারি শুরু করলেন। রাতে রজব আলী লক্ষ্য করেন যে রহিম রাতের অন্ধকারে যেন কার সাথে অনেকক্ষণ কথা বলে, এবং সেটা কোন ভাষায় বলে সেটা একমাত্র সেই বলতে পারে। তিনি আরও লক্ষ্য করেন যে রাতে যখন কথা বলে তাদের পুরো বাড়িতে এক অদ্ভুত সুগন্ধে ভরে যায়। কথা বলা শেষ হলে সুগন্ধি চলে যায়। সকালে জিজ্ঞেস করে রহিম কোনো উত্তর দেয় না। রহিম কোনো জিজ্ঞেস করেছিলেন যে তুমি কার সাথে কথা বলো, শুধু মাথা নিচু করে থাকে রহিম। তো এর পিছনের রহস্য কি সেটা জানার জন্য উনি রহিমকে নিয়ে বড় হুজুরের কাছে গেলেন। বড় হুজুর রজব আলীকে দেখে মুচকি একটা হাসলেন। অনেক জড়াজড়ি পরে বড় হুজুর সব কিছু বললেন। তবে উনি শর্ত দিলেন যে রহিমের পরিচয় কোনোদিন কাউকে বলা যাবে না। রজব আলী সেটা মেনে নিলেন। রহিম যে মানুষ নয় এটা শোনার পর রজব আলীর মনে নতুন ইচ্ছার সূচনা হয়। রহিমের আসল বাড়ি কোথায় সেটা জানার ওনার খুব ইচ্ছা। রহিমকে উনি বলেন যে আজ তুমি আমার বাড়ির সন্তান। আমি মারা গেলে আমার পরিবারের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার মেয়েগুলোর বিয়ে দিতে হবে, যেটা যেটা যতদিন সম্ভব না হয় তুমি আমার বাড়িতে থাকবে, আর তোমার মা বাবার সাথে আমি দেখা করতে চাই। তো রহিম তখন বলে যে আমি পরে এটা জানাবো। ঠিক তার সপ্তাহখানেক পরের ঘটনা। রজব আলী রাতে বাজার থেকে ফিরছেন কেনাকাটা করে। তো পথে দুজন অচেনা মানুষের সাথে তার দেখা হয়। তাদের পোশাকটা বর্তমান মানুষের মতো ছিল না, একটু বড় একটা আলখেল্লা পরা, তবে রাতে বেলায় সেটা বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। আলখেল্লা পরার জন্য একজন পুরো শরীরের কিছুই দেখা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল যে একজন মহিলা এবং একজন পুরুষ। তো ওনারা নিজেরাই রজব আলীর সাথে কথা বলা শুরু করলেন। তো পুরুষ ব্যক্তিটি রজব আলীকে সালাম দিয়ে বললেন যে আমরা তো এই গ্রামে নতুন, আমাদেরকে একটু পথ দেখিয়ে দিবেন। তখন কিন্তু গভীর রাত। রজব আলী দেখলেন যে ওনাদের কাছে বেশ অনেক তরকারি, অনেক বড় মাছ, প্রায় 10 কেজির বেশি মাংস, মিষ্টি, অনেক কিছু। দেখলেন যে ওনারা বাজার বয়ে নিতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে ওনাদের। তো ওনারা যেই জায়গার কথা বলেছিলেন সেই জায়গায় হেঁটে গেলেও কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর এত বাজার নিয়ে এত পথ যেতে ওনাদের বেশ কষ্ট হবে। তো কোনো উপায় না পেয়ে রজব আলী নিজের থেকেই কিছুটা বাজার তার কাঁধে তুলে নিলেন, আর ওনাদের নিজের বাড়িতে রাত যাপন করতে বললেন। ওনারা কোনো সংকোচ করলো না, রজব আলীর বাড়িতে চলে গেলেন রাত কাটানোর জন্য। তবে রাতে থাকার জন্য ওনারা রহিমের ঘরকেই বেছে নিলেন। রহিমও কোনো সংকোচ করলো না। রজব আলী এতে অবাক হয়ে গেলেন যে রহিম বাড়ির কোনো মহিলার সামনে যেতে চায় না, সে কীভাবে একজন অচেনা মহিলা একজন পুরুষকে নিজের ঘরে থাকতে দিতে রাজি হলো। তো রাতে ওনার বাড়িতে পৌঁছানোর ঘণ্টাখানেক পর রজব আলীকে ডেকে বলেন যে ভাই রজব,
আপনার ছোট কন্যাটির তো হাম হয়েছে, মানে যে পুরুষ লোকটি এসেছিল আর কি। তো উনি বলছে যে ভাই রজব, আপনার ছোট কন্যাটির হাম কি এখনও সারেনি? এই নিন কাঁঠালের পাতা, সকাল সন্ধ্যা সারা শরীরে বুলিয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। আর যে মাছটা নিয়ে এসেছে এটা আপনার স্ত্রীকে পুরোটা খেতে দিবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার পরিবারের মঙ্গল হবে। রজবাড়ি তো পুরো অবাক, উনার ঘরে যে মেয়ে আছে আর মেয়ের যে হাম হয়েছে এটা তো উনার জানার কথা না। উনার বুঝতে বাকি রইল না যে উনারা কারা। কিছু বলার আগেই রজব আলী বললেন যে ভাই, কিছু বলার আগেই রজব আলীকে ওনারা বললেন যে ভাই, আমাদের ছেলেকে একটু দেখে রাখেন। এটা শুনে রজব আলী বুঝতে পারেন যে ওনারা কারা। ওনারা হচ্ছে রহিমের বাবা মা। তো রজব আলী রজব আলীর সাথে ওনাদের অনেক কথা হয়। পরে ওনাদেরকে রজব আলী খুব অনুরোধ করে বলেন যে আমি আপনাদের বাড়িতে যেতে চাই। অনেক জোরাজুরি পরে ওনারা রাজি হন। যাওয়ার আগে বলে যান আমাদের ছেলেই আপনাকে নিয়ে যাবে আমাদের বাড়িতে, আমাদের ওখানে। তার কিছুদিন পর রহিম একদিন হঠাৎ রজব আলীকে বলছেন, বাজান আজ রাতে পাক পবিত্র হয়ে থাকেন। তো রাতে বাড়ি থেকে ওনারা বের হন। তো বাড়িতে সবাইকে রজব আলী বলে যান যে আমি রহিমদের বাড়িতে যাচ্ছি, কাল ফিরে আসব। তবে কাউকে রহিমের আসল পরিচয় কিন্তু উনি বলেননি। অনেক দিন হয়ে যায়, কোথাও রজব আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় 9 মাস পর রজব আলীর বড় মেয়ের বয়স তখন 10 বছর। বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। পরিবারের যাবতীয় দায়িত্ব নেয় রজব আলীর শালারা। এলাকার একটা ছেলের সাথে পারিবারিকভাবেই রজব আলীর শালারা তার মেয়ের বিয়ে ঠিক করেন। তো বিয়ের ঠিক সপ্তাহখানেক আগেই হঠাৎ রজব আলী বাড়িতে ফিরে আসেন। তবে রহিম আর ফিরে আসেনি। বাড়ি ফিরে আসার পর লোকরা ওনাকে দেখতে আসে। উনি কারোর সাথেই তেমন কথা বলছেন না। খুব প্রয়োজন হলে বাড়ির কাজের ছেলের সাথে সামান্য কথা বলছেন, তবে কোনো মহিলার সাথে কোনো কথা বলছেন না। নিজের ঘরও আলাদা করে নেন। রহিম যে ঘরে থাকতো সেই ঘরে উনি থাকা শুরু করলেন। আর প্রয়োজন হলে কাজের ছেলেকে ডেকে কথা বলতেন কোনো কিছু লাগলে। তো রজব আলীর চরিত্রে এসেছে নানা রকম পরিবর্তন। যেমন রাগী এবং মেজাজি ছিলেন, এখন হচ্ছেন তার ঠিক উল্টোটা। এখন হচ্ছে ততটাই পরোপকারী এবং ধার্মিক। উনি অতটা ধার্মিক ছিলেন না ওই সময়। অন্য গ্রামে তখন কলেরা রোগে লোকজন মারা যেতে শুরু করে। রজব আলী তখন সেই গ্রামে যেহেতু মাতবর ছিলেন, সে অন্য গ্রামের লোকজনকে ওনার নিজের গ্রাম লাউড়ি গ্রামে বসবাসের জন্য জায়গা করে দেন। দেখতে দেখতে ওনার মেয়ের বিয়ের দিন চলে আসে, বিয়েও হয়। কিন্তু বিয়ের ঠিক পরের দিন রজব আলী আবার নিখোঁজ হয়ে যায়। 2 বছর পরে মেজ মেয়ের বিয়ের সময় হয়। রজব আলী বিয়ের ঠিক সপ্তাহখানেক আগেই বাড়িতে আবার চলে আসে। এতটা দিন রজব আলী একটিবারের জন্য নিজের সন্তান বা স্ত্রীর সাথে কোনো প্রকারের যোগাযোগ করেনি। এমনকি কোনো প্রকারের কন্ট্যাক্ট কোনো কিছু ছিল না। আর স্বামী স্ত্রীর কোনো অধিকারই উনি পালন করেননি। শুধু পরিবারের যখন দরকার হতো তখনই উনি কেমন করে জানি বাড়িতে উপস্থিত হতেন। কোথায় যান, কোথায় থাকেন, কারোকে কিছুই বলতেন না। বাড়ির সবাই ওনাকে খুব ভয় পেত, যেহেতু উনি খুব মেজাজি ব্যক্তি ছিলেন। তো ওনাকে অনেক সম্মানও করতো, এসব নিয়ে কিছু জিজ্ঞেস করতো না। বাড়ির অধিকাংশ কাজকর্ম করতে হচ্ছে ওনাদের বাসায়। কাজের একজন ফিক্সড ছেলে ছিল, সালমান। তো রজব আলী প্রথম উনি যখন নিরুদ্দেশ হন তখন ওনার স্ত্রীর মন স্বামীর জন্য খুব খারাপ হতে থাকতো। বাড়িতে ফিরে আসলেও উনি কখনো স্ত্রীর সাথে তেমন কথা বলতেন না। এতে স্ত্রী আরও খারাপ হয়ে গেল। সাথে সাথে মনে মনে সন্দেহ করতে থাকেন যে উনি কি আবার অন্য কোথাও বিয়ে করলেন নাকি, এই জন্যই হয়তো এখানে আর আসেন না। রাতে উনিও রজব আলীর উপর নজর রাখা শুরু করলেন। প্রথম 2 দিন কিছু টের পাননি। উনি খুব খেয়াল করে দেখছিলেন রজব আলী ওনার রুমে আসলে মানে কি করে, এরকম অদ্ভুত আচরণ, সব কিছু চেঞ্জ। তো সারা রাত উনি দেখলেন যে রজব আলী সারা রাত নামাজ পড়ছে। তো তৃতীয় রাত উনি একটু দেরি করেই ঘরের কাছে যান। জানলার পাশে চুপিসারে গিয়ে দেখতে থাকলেন যে ওনার স্বামী আসলে কি করে। দেখেন যে রজব আলী ওনার বিছানার পাশে শুয়ে আছে। সেখান থেকে উনি ফু দিয়ে প্রায় 10 হাত দূরে কুপিটাকে নিভিয়ে দিলেন। এটা দেখে উনি চিৎকার করে উঠলেন এবং ঘর থেকে বাইরে চলে গেলেন। সারা রাত ওনার স্ত্রী বাইরেই ছিলেন এবং কারোর সাথে কোনো কথা বলেননি। তো সকালে উঠে আর রজব আলীকে উনি কোথাও খুঁজে পাননি। রজব আলীর শালারা এলাকার বড় হুজুরের কাছে যান, যার কাছ থেকে রজব আলী রহিমকে নিয়ে এসেছিল এই বিষয়ে কথা বলার জন্য। কারণ সবাই জানতো যে উনি জিনের মাধ্যমে অনেক কিছু করতে পারেন। সেই বড় হুজুর জিনের মাধ্যমে অনেক কিছু করতে পারেন এবং বলতেও পারেন। তো বড় হুজুর
তো বড় হুজুর সবাইকে বললেন এক আশ্চর্য কথা, যেটা শুনে সবাই একদম অবাক হয়ে গেলেন। বড় হুজুর বললেন যে রজব আলী প্রায় 3 বছর আগেই মারা গিয়েছেন। রজব আলীর শালারা জিজ্ঞেস করলেন, তাহলে ওদের বাড়িতে, আমাদের বাড়িতে যে গতকাল যিনি এসেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার সময়, উনি কে? হুজুর বললেন যে ওটা রহিমই ছিল। রহিমের আসল পরিচয় উনি তখন সবাইকে বললেন, এমনকি রহিমকে ডেকে আনলেন সবার সামনে। রহিম তখন বড় হুজুরের কাছে গেল, রহিম তখন বড় হুজুরের কাছেই ছিল আর কি, সবার সামনে তখন স্বাভাবিক মানুষের মধ্যে রূপেই ছিল। তো কাঁদো কাঁদো কণ্ঠে রহিম বলল যে যে রাতে বাজান আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, সে রাতেই উনি মারা যান যাত্রাপথে। তো যেহেতু উনি আমাকে বলেছিলেন যে বাড়ির দায়িত্ব নিতে, তো আমি চেষ্টা করেছি সশরীরে যতটুকু সম্ভব সেটা পালন করতে। আমি সবসময় আপনাদের সাথেই ছিলাম। বাড়িতে কোনো সমস্যা হলে আমি আল্লাহর রহমতে সেটা সমাধান করার চেষ্টা করেছি। বাজানের চাচাতো ভাইয়েরা সবসময় চাইতো বাজানের পরিবারকে ধ্বংস করতে এবং ওনার সমস্ত জমি জমা আত্মসাৎ করতে, সেটা আমি হতে দেইনি। আল্লাহর রহমতে আমি প্রতিবারই ওদের সমস্ত কুচিন্তাকে পণ্ড করে দিয়েছি। বাজান মারা যাওয়ার পরেও যাতে কারোর মনে ওনাকে নিয়ে কোনো প্রকারের অশান্তি না আসে, যে ওনাকে নিয়ে অশান্তি না আসে, ওনাকে নিয়ে কারোর কোনো তিক্ততা সৃষ্টি না হয়, সেজন্য সবসময় আমি খেয়াল রাখতাম। এমনকি উনি যে কাজগুলো করতে ভালোবাসতেন, আমি নিজে ওখানে মানে রজব আলী হয়ে সেই কাজগুলো করতাম। রজব আলীর মৃত্যুর খবর শুনে ওনার শালারা এবং ওনার আত্মীয়স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েন। ওনার লাশটা কোথায় এটা জানতে চান। রহিম বলে যে 3 বছর আগে ওনাদের বাড়ির পাশের বাঁশবাগানের পাশেই ওনার কবরস্থ করা হয়েছে। ওনার শালারা তখন এটা শুনে অবাক হয়েছেন যে 3 বছর আগে বাঁশতলাতে তো আমরা এই 3 বছর ধরে অনেকবার গিয়েছি, কখনো তো আমরা কোনো অচেনা কবর দেখিনি। রহিম তখন বলেন যে যাতে ওনার মৃত্যুর খবর শুনে আপনারা বা ওনার পরিবারের কেউ যেন সমস্যা না হয় বা কেউ যেন বুঝতে না পারে, এই জন্য আমার আব্বুজান এবং আম্মুজান এই কবরটাকে সুরক্ষিত করে রেখেছেন যাতে কারো নজরে না পড়ে। তবে এখন সেটা আপনারা দেখতে পারবেন। তবে আমি সবসময় আপনাদের পাশে থাকব, কারণ উনি ওনার নিজের রজব আলীর কথা বলছেন যে উনি ওনার নিজের সন্তানের মতোই আমাকে ভালোবাসতেন, যেটা আমি আমার বাবা মা সবাই বুঝতে পেরেছি। তো রজব আলীর মৃত্যুর খবর পুরো গ্রামে একদম শোকের ছায়া পড়ে যায়। তো বড় হুজুর ওনার ছাত্রদের নিয়ে রজব আলীর জন্য 3 বছর আগেই জানাজা সম্পন্ন কিন্তু করেছিলেন, এটা কেউ জানতো না। সবাই বললেন যে ওনার জানাজা হয়ে গেছে, কবরও হয়ে গেছে, তাই সবাই যেন ওনার জন্য দোয়া করেন। তো তবুও বাড়ির কেউই রজব আলীর কবর কখনো দেখেননি, ছুতেও। তো যাই হোক, পরবর্তী জানার পরে সবাই ছুটে যান কবরস্থানে। সেখানে গিয়ে দেখেন যে সবার চলাচলের যে পথ, তার পাশেই পুরনো ভাঙ্গা একটা কবর, কিন্তু এতদিন এটা কারো চোখেই পড়েনি। পরিবারের সবাই কবর দেখে কান্নায় ভেঙে পড়েন। বড় হুজুর সবাইকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসেন। তো কয়েক বছর পর ওনার বুড়ো ভাইয়ের ছোট মেয়ের বিয়ে হয়। তখন রহিমকে দেখা যায়নি। এর মাঝে রহিমের থাকার যে ঘর, সে অদ্ভুত, এই ঘরটা কেউ থাকতো না, তবে এই ঘর থেকে মাঝে মাঝে অদ্ভুত অসম্ভব সুন্দর একটা আতরের গন্ধ ভেসে আসতো। তো যাই হোক, এভাবেই ঘটনা ঘটতে থাকে। রহিমের নামে রহিম সেই গ্রামে অনেক সময় রজব আলীকে ওই গ্রামে দেখা যেত, এবং করার কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে রজব আলী যে কাজগুলো করতো, ওই এলাকার মাতবর হিসাবে, সে কাজগুলো রহিম করতো। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। এরপরে আসছে আরও কয়েকটা ঘটনা নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রিয়াদ ফেরদৌস বলছি। আবারও চলে আসলাম আরেকটি ঘটনা নিয়ে। আজকে আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাজ্জাদ ভাই লন্ডন থেকে। তো উনি ঘটনাটি শুনেছিলেন ওনার চাচার কাছ থেকে। ওনার চাচা লন্ডনে স্টুডেন্ট ভিসাতে আসে আর্লি 80s দিকে, তখনই উনি সেটেল হন। তো সরাসরি ঘটনায় চলে যাই। তো ওনার আঙ্কেল সবেমাত্র লন্ডনে একটি রেস্টুরেন্টে কাজে জয়েন করেছেন ওয়েটার হিসাবে। ম্যানেজমেন্ট ছিল বাঙালি, আর ম্যাক্সিমাম বাঙালি রেস্টুরেন্টগুলোতে সেই সময় গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট এবং ফার্স্ট ফ্লোরে স্টাফদের থাকার ব্যবস্থা করা হতো। ফার্স্ট ফ্লোর আমি বলতে চাচ্ছি, আমরা বাংলাদেশে যাদেরকে অনেক সময় সেকেন্ড ফ্লোর বলি, 2 তলা বলি, ওরকম। তো রেস্টুরেন্টগুলোতে নর্মালি স্টাফদের জন্য ডিনার তৈরি করা হতো, আর অন্য সময়ের খাবারগুলো নিজেদেরকে ম্যানেজ করতে হতো।
তো যাই হোক, যথারীতি কাজ শেষ করে ডিনার করবেন সব স্টাফরা। ওনার আঙ্কেল একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হয়ে গেলেন যে ওনারা ওয়েটার এবং স্টাফ সব মিলিয়েছিলেন 4-5 জন, কিন্তু খাবার তৈরি করা হলো প্রায় 15-20 জনের জন্য। প্লেট মানে পাতিল ভর্তি রাইস, তারপরে প্রচুর পরিমাণ চিকেন কারি। ওনার আঙ্কেল নতুন, তাই জিজ্ঞেস করবেন ভাবছিলেন, ইতস্তত বোধ করছিলেন। ওনার আঙ্কেল ভাবলেন যে আগামীকালের লাঞ্চের জন্য হয়তো অ্যাডভান্স খাবার তৈরি করা হচ্ছে। তিনি হঠাৎ খেয়াল করলেন যে খাবার শেষে বাকি খাবারগুলা রাইস বোল এবং চিকেনের যে বোলটা ছিল, ওটা একটা আলাদা টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখা হলো। তো নর্মালি যেটা নিয়ম ছিল হচ্ছে রেস্টুরেন্টের কিচেনের খাবার কিচেনেই থাকবে, গেস্ট আসলে তখন সার্ভ করা হবে। তো এবং খাওয়া শেষ করে লাইট বন্ধ করে রেস্টুরেন্ট লক করে সবাই উপরে চলে গেলেন রেস্ট নেওয়ার জন্য থাকার জায়গাতে। তো আঙ্কেলকে ওনাদের একজন ওয়েটার বললো যে বসের কিন্তু স্ট্রিক্টলি নিষেধ আছে যে রাতে যেন কোনোভাবেই নিচে নামা না হয়, যতই প্রয়োজন থাকুক না কেন। তো ওনার আঙ্কেলের ব্যাপারটি নিয়ে একটু কৌতূহল হলো। উনি ভাবলেন যে হয়তো কোনো প্রাইভেসি বা অন্য কোনো ব্যাপার আছে, যে কারণে হয়তো এটা নিয়ম করেছে নিচে নামা যাবে না। তো সবাই ওখানে ব্যাচেলার ছিলেন যারা কাজ করতেন, তো ঘুমাতে সবার দেরি হয়ে যেত। তো ওনারা ব্রেকফাস্ট না করে একবারে লাঞ্চ টাইমেই নিচে নামতেন। তো লাঞ্চে যখন তারা সবাই নিচে নামছে, তখন নামার পরে খেয়াল করলেন যে ডিনার টেবিলের উপরে রাখা খাবারগুলা সব ওখানে শেষ। দুপুরে খাবারের জন্য স্টাফদের জন্য লাঞ্চ রান্না করা হচ্ছে। ওনার আঙ্কেল ভাবতে লাগলেন যে রাতে আর কোনো স্টাফের খাওয়া তো বাকি ছিল না, তারপর রাতে নিচে নামাও নিষেধ ছিল। তো এতগুলা খাবার কে খেলো, বা কোন স্টাফই বা খাবারগুলো সার্ভ করলো? সবাই তো আমরা একসাথেই ছিলাম। তো তারপরের দিন রাতেও যথারীতি ডিনার শেষ করে খাওয়া দাওয়া হলো। এরপরে ডিশ ভর্তি চিকেন কারি, রাইস সব কিছু ওখানে রেখে দিয়ে গেল। তো তিনি কৌতূহলবশত ওনার একজন কলিগকে জিজ্ঞাসা করলেন যে এই এই জিনিসগুলো আসলে এখানে রাখা হচ্ছে কেন, আর কে সার্ভ করে এগুলা? তখন ওনার কলিগ জিজ্ঞেস করলেন যে, একটু হাসলেন আর কি, হেসে বললেন যে আমাদের কিছু রাতে গেস্ট আসে, তারা খায়, তাদের জন্য এই ব্যবস্থা। তো তারা প্রতি রাতে আসে খাওয়া দাওয়া করে। তো ওনার আর কিছু বললেন না। তো ওনার আঙ্কেল আসলে টেনশনে পড়ে গেলেন যে আসলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে কোন গেস্ট আসে? তো ওনার আঙ্কেলের বিষয়টা আসলে হজম হচ্ছিল না। উনি খুব ব্যাপারটা নিয়ে ওনার খুব কৌতূহল হচ্ছিল। তারপর তিনি উনার কলিগদেরকে রাত্রেবেলা একদিন জিজ্ঞাসা করেন যে আসলে ঘটনাটা আমাকে একটু বলবেন। তো ওনার এক কলিগ ছিল আর কি, ওর সাথে খুব ভালো রিলেশন ছিল। তো ওনার সেই কলিগটি বললেন যে আমি আপনার ঘটনাটা বলতে পারবো, কিন্তু একটা শর্ত আছে ভাই। শর্তটা হচ্ছে আপনি কোনোভাবেই ভয় পাইতে পারবেন না। তো ওনার আঙ্কেল বললো যে ঠিক আছে, আমি আপনাকে ভয় পাবো না, সমস্যা নেই, আপনি আমাকে ঘটনাটা বলেন। তো ওনার তখন বললো যে আপনি ওনার আঙ্কেল জয়েন করার প্রায় 2 থেকে 3 বছর আগে একদিনের ঘটনা। তখন রাত 2টা থেকে 3টার মতো বাজে। তো হঠাৎ রেস্টুরেন্টের মধ্যে প্রচণ্ড ভূমিকম্প, প্রচণ্ড কম্পন শুরু হয়ে গেল। মনে হচ্ছে যে নিচতলা থেকে যত প্রকারের থালাবাতি তুলিসপত্র যত কিছু আছে, কাচের সব কিছু ভেঙে পড়ছে। প্রচণ্ড শব্দ, প্রচণ্ড কম্পন, পুরো বিল্ডিংটা মনে হয় কাঁপতেছে, এরকম একটা অবস্থা। তখন সেদিনকার যে হেড ওয়েটার ছিলেন তিনি বললেন যে তোমরা যারা রুমে আছো রুমেই থাকো, আজকে একটা ভুল হয়ে গেছে, আজকে আমরা ঠিক মতন খাবার সার্ভ করি নাই, রাতের খাবার। তো তখন ওর আঙ্কেল বুঝতে পারলেন যে আসলে প্যারানর্মাল কিছু এখানে আছে, যে জিনিসটার জন্য এরকম হচ্ছে। তো উনি আরও ডিটেলসে জিজ্ঞাসা করলেন যে আসলে ডিটেলসে একটু বলেন ব্যাপারটা কি। তো রেস্টুরেন্টের যিনি বস আছে, তিনি এই রেস্টুরেন্টটা কেনার আগের থেকে এই রীতি প্রচলন ছিল, এবং এই রেস্টুরেন্টের আগে আরেকটা নামে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা একজন ইংলিশ ভদ্রলোক চালাতেন আর কি। তো তখন থেকে এরকম একটা প্রথা ছিল যে এখানে প্রচুর পরিমাণে খাবার রাত্রেবেলায় এরকম করে রেস্টুরেন্ট, তখন প্রথা ছিল যে রেস্টুরেন্টে এরকমভাবে রাত্রেবেলায় খাবার দিয়ে রাখতে হবে, এবং এখানে কিছু গেস্ট আসবে আর কি। গেস্ট হিসেবে কেন বলতেছি এটা আমি পরে বলবো। তো এবং এই রেস্টুরেন্টটা খুব ভালো মতো চলবে। ওনাদের রেস্টুরেন্টে সিট ছিল প্রায় 100-র মতন, এবং 100-র মধ্যে প্রায় 100টা সিটই অল টাইম লাঞ্চের পর থেকে ডিনার পর্যন্ত অল টাইম পরিপূর্ণ থাকতো।
মাঝে মাঝে এমন অবস্থা হতো যে কে আসছে কে যাচ্ছে বা কে খাবার সার্ভ করছে এটা কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট বিলটা দেওয়ার পরে যেটা হতো যে যে পাউন্ড ছিল পাউন্ডগুলো ওই প্লেটের নিচে রেখে দিত। গেস্টরা অনেকেই ছিল যারা হাতে মানে সরাসরি ওইটাতে দিত না, ওই টেবিলের নিচে রাখতো এবং পরে খাওয়া দাওয়া করে চলে যেত। এরকম প্রচুর গেস্ট থাকতো এবং এমনও হতো যে অনেক গেস্টদের ক্ষেত্রে যে খাওয়াকে সার্ভ করছে এটা মানে যেহেতু 5-6 জন ওনার ওয়েটার ছিলেন এবং 100 জনের মতো গেস্ট ওনাদের বসার মতো ব্যবস্থা ছিল, তো সব গেস্টদেরকে আসলে অনেক সময় খেয়ালও করা যেত না। কিন্তু রেস্টুরেন্ট কিন্তু খুব ভালোভাবে ব্যবসা করতো এবং প্রচুর মানে অলওয়েজ পরিপূর্ণ থাকতো রেস্টুরেন্টটা। তো একদিন একটা ঘটনা ঘটে রেস্টুরেন্টে, সেটা হচ্ছে নতুন একজন ইংলিশ ওয়েটার জয়েন করে পার্ট টাইম হিসাবে। তো নর্মালি খাবার সার্ভ করছে সেই ছেলে। তো এক সময় খাবার সার্ভ করতে যায় ওনার হাতের থেকে যে ওনার হাত থেকে একটা মানে কাঁটা চামচ আর কি নিচে পড়ে যায়। তো উনি কাঁটা চামচটা তুলতে যাবে, এমন সময় ওনার চোখ পড়ে হচ্ছে টেবিলের নিচে। তো সেই টেবিলের উপরে এক ইংলিশ দম্পতি, একজন পুরুষ এবং মহিলা বসেছিলেন। তো ওনারা নর্মালি খাচ্ছিলেন। তো সে ওয়েটার যখন ওই স্পুনটা তুলবেন তখন উনি খেয়াল করেন যে ওনার চোখটা পায়ে টেবিলের নিচে যায়। তো উনি খেয়াল করেন সেটা হচ্ছে ওই মানে যে দম্পতিরা ছিল তাদের পাগুলোর আমাদের যেমন সামনে থাকে সেই পাগুলো হচ্ছে পেছনের দিকে। তো উনি এটা দেখে জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকেন। উনি যখন অবাক হয়ে তাকিয়ে থাকেন তখন সেই গেস্ট মানে সেই দম্পতিরাও ওনার দিকে জাস্ট স্ট্রেঞ্জ হয়ে তাকিয়ে থাকেন। তো তাকিয়ে থাকার পরে যেটা হয় সেটা হচ্ছে ওনারা ওখান থেকে উধাও হয়ে যান, মানে ভ্যানিশ হয়ে যায় আর কি। ওনার এই জিনিসটা ওই ওয়েটারের চোখের সামনেই ঘটে। তো এই জিনিস দেখার পরে সে ওয়েটার ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। পরবর্তীতে ওনার পানি টানি দিয়ে জ্ঞান ট্যান ফেরানো হয়। তো এরপর থেকে খেয়াল করেন যে ওনারা রেস্টুরেন্টের ওয়েটাররা যে রেস্টুরেন্ট হঠাৎ করে কেন জানি খালি। রেস্টুরেন্টের মানুষজন 10-20 জন 30 জন এরকম মানুষ, যেই রেস্টুরেন্ট সবসময় 100 জনের টেবিলে 100টাই পরিপূর্ণ থাকতো, হঠাৎ করে রেস্টুরেন্টে কোনো মানুষজন নাই, টিয়া নাই। তো রেস্টুরেন্টের মালিক যে বাঙালি ছিলেন ওনাকে হেড শেফ ছিলেন সে ঘটনাটি বললেন। তো ওনার রেস্টুরেন্টের মালিক বললেন যে ঠিক আছে আমি আসবো, আমি এসে দেখবো। তো যাই হোক, পরবর্তীতে ঘটনাটা মালিকের কাছ থেকে মানে একজন শুনেছে, তার কাছ থেকে আরেকজন আর কি এভাবে। তো মালিকের মানে ওখানে রেস্টুরেন্টে আর কি নিয়মিত জিনরা আসতো আর কি। তো দিনের বেলায় জিনরা আসতো। তো এখানে একটা নিয়ম ছিল সেটা হচ্ছে মানে এখানে রেস্টুরেন্টে কাউকে আর কি ওভাবে নোটিশ করার নিয়ম ছিল না। তো মানে মানুষ হিসাবেই ওনারা আসবে, ওনারা আসে খাওয়া দাওয়া করবে, ওনারা টাকা দিয়ে যাবে, সব কিছু নর্মালি হবে, কিন্তু কাউকে কখনো নোটিশ করা যাবে না, এরকম একটা শর্ত ছিল। এবং রাতের একটা খাবারের ব্যবস্থা করে দিতে হবে যেটা আর কি ফ্রি থাকবে। তো এর বিনিময়ে যেটা হতো সেটা হচ্ছে রেস্টুরেন্ট অলওয়েজ কানায় কানায় পরিপূর্ণ থাকতো। এবং এই রেস্টুরেন্টের মধ্যে আসলে সবাই যে মানুষ আসতো তা না, অনেক জিনও এখানে আসতো, কিন্তু মানুষ রূপে আসতো। এবং একটা শর্ত যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে নোটিশ করা যাবে না কারো দেখে স্পেসিফিকভাবে, কোনো মানে অন্য কোনো কিছু দেখলে অদ্ভুত কোনো কিছু দেখলে নোটিশ করা যাবে না। যেহেতু সে ওয়েটারটা অন্যভাবে নোটিশ করেছিল, তো জিনদের মধ্যে যারা আসতো তারা ওই জিনিসটা বলেছিল যে এভাবে যদি আমাদেরকে নোটিশ করা হয় তাহলে আমরা আর এখানে আসবো না, আর আমরা যদি না আসি তো তোমার রেস্টুরেন্ট কীভাবে কেমন অবস্থা হবে তুমি তো জানোই। তোমার মালিক ওনার কাছে ব্যাপারটার জন্য ক্ষমা চান এবং বলেন যে এই ধরনের ভুলগুলো আর হবে না। তো তখন ওই জিনটা বলে যে তোমার যে স্টাফটা ভুল করেছে সেই স্টাফকে অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দিতে হবে এবং অন্যান্য স্টাফদেরকে তুমি ব্যাপারটা ভালো করে বলে দিবা যে এরকম ধরনের জিনিসগুলো যেন আর সামনে না হয়। তো এরপর থেকে ওনাদের রেস্টুরেন্ট 4-5 দিন পর রেস্টুরেন্টগুলো দেখলো যে আবার কানায় কানায় পরিপূর্ণ। তো মালিকও বলে দিল, পুরো ঘটনাটা বলে দিল যে রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার আসবে, গেস্ট আসবে, তো আপনারা আপনাদের কাজ নর্মালি করবেন, কোনো অপ্রত্যাশিত ঘটনা বা অন্য ধরনের কোনো অ্যাবনর্মাল কোনো কিছু দেখলে এটা যেন নোটিশ করা না হয়, কারণ কোনো সমস্যা কখনো হবে না কারো। তো এটাই ছিল আর কি, মানে ওনার আঙ্কেলকে ওনার সেই কলিগটা এই ঘটনাগুলো বলেন, তখন ওনার আঙ্কেল আর কি পুরো ব্যাপারটা বুঝতে পারেন। তো এটাই ছিল সাজ্জাদ ভাইয়ের একটি সত্য ঘটনা। সাজ্জাদ ভাই কিন্তু এখানে আমাদেরকে মানে লন্ডনে কোন শহরে কোন রেস্টুরেন্ট এটার নামও বলেছেন, কিন্তু প্রাসঙ্গিক কারণে আমি আসলে নামটা বলতে পারছি না, উনি নামটা বলতে নিষেধ করেছেন। তো এটাই ছিল একটি সত্যি ঘটনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমি এখন যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে দিয়েছেন আহাদ রহমান, উনি আজিমপুর থেকে ঘটনাটি পাঠিয়েছেন।
তো উনি ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার কানাডার এক পরিচিত জনের কাছ থেকে। ঘটনাটি আমার কাছে বেশ রোমাঞ্চকর লেগেছে এবং বেশ অন্যরকম একটি ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করা। এবং ঘটনার প্রতিটি অংশই সত্য এবং এটা গুগল সার্চ করলে আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ডিকোর্সি নামক দ্বীপের একটা ঘটনা। ঘটনাটি ঘটে 2019-এর সামারের টাইমে, গ্রীষ্মের সময়। তো শুরুতেই বলে রাখি, সেই জায়গাটিতে যে জায়গায় ঘটনাটি আর কি, সেই জায়গাটিতে 1920 সালে একজন ধর্মযাজক বসবাস করতেন। তিনি মানুষের দানের টাকায় একসময় অনেক বিত্তশালী হয়ে গিয়েছিলেন, কিন্তু সেই টাকা তিনি যথার্থ পথে খরচ না করে ব্যক্তিগত সম্পদ হিসাবে যেভাবে ইচ্ছা খরচ করতে থাকেন। শোনা যায় যে তিনি তার সকল সম্পত্তি বিক্রি করে স্বর্ণ মুদ্রা কিনেন। সেই স্বর্ণ মুদ্রা 43টি কাচের বয়মের মধ্যে রাখেন, যার মুখগুলো উনি দস্তা দিয়ে ঢেকে, দস্তা বা জিঙ্কের একটা আবরণ দিয়ে খুব শক্তভাবে ঢেকে রাখেন। তো এক সময় মামলা মোকদ্দমার মধ্যে উনি পড়ে গেলে সেই বয়মগুলো মাত্র কয়েকটা তিনি ইউরোপে নিয়ে যেতে পারেন আর কি। এরপরে উনি ইউরোপে আর কি পালিয়ে যান। তো বেশিরভাগ বয়মই উনি সাথে নিয়ে যেতে পারেননি। অতএব তিনি যেখানে বসবাস করতেন, অর্থাৎ ভ্যানকুভার আইল্যান্ডের আশেপাশে মাটির নিচে তিনি ওই বয়মগুলো পুঁতে রাখেন। এমনই 5টি বয়ম তিনি পুঁতে রাখেন ম্যানিলা দ্বীপের দক্ষিণে, ভ্যানকুভার পাশে ছোট্ট একটা দ্বীপে, যার নাম ডিকোর্সি আইল্যান্ড। তো সেই ধর্মযাজক যাকে নিয়ে কথা হচ্ছে, ওনার নাম ছিল এডওয়ার্ড আর্থার উইলসন। তিনি পরিচিত ব্রাদার 12 নামে। তো যাই হোক, পৃথিবীর অনেক বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকগণ এই ব্রাদার 12-এর লুকানো সম্পদের তল্লাশে আছেন। সম্প্রতি ডিকোর্সি আইল্যান্ডে খোদ ব্রাদার 12-এর একজন কর্মচারী ওনার একটা অডিও ক্লিপ ইন্টারনেটে পাওয়া যায়। তো একজন ইউরোপিয়ান ভদ্রলোক ছিলেন, যিনি একজন ইউরোপিয়ান ভদ্রলোক ছিলেন, তিনি তার সকল সহসম্পত্তি বিক্রি করে ব্রাদার 12-এর কথায় ব্রিটিশ কলম্বিয়াতে পাড়ি জমান নতুন একটি জীবনের সন্ধানে। পরে যে আসলে কী হয়েছিল এই কথা পরবর্তী ঘটনাতেই আপনারা বুঝতে পারবেন। তো সেই ইউরোপীয় ভদ্রলোক তার অডিও ক্লিপে বলে গিয়েছেন যে ডিকোর্সি আইল্যান্ডে ব্রাদার 12-এর একটা সিমেন্টের প্ল্যাটফর্ম তৈরি করেন। তিনি তার 5 দিকে 5টা স্বর্ণের যে বয়মগুলো ছিল সেটা পুঁতে রাখেন এবং সেখান থেকে পালিয়ে ইউরোপে চলে যান। তার স্বর্ণের যে বয়মগুলো সেই আইল্যান্ডে কিন্তু ছিল। তো সেই অডিও ক্লিপের খবর প্রথমে যিনি পান তার নাম জশ গেটস। ঘটনা তাকে নিয়েই। তো তিনি একজন এক্সপ্লোরার। বর্তমানে ডিসকভারি চ্যানেলে একটি প্রোগ্রাম সম্প্রচারিত হয় যার নাম এক্সপেডিশন উইথ জশ গেটস। তিনি প্রথম যখন অডিও ক্লিপটি শুনেন তখন তিনি তার ক্রু নিয়ে এবং তার যে স্পন্সর ছিল তাদেরকে নিয়ে চলে যান সেই ডিকোর্সি আইল্যান্ডে। তাদের দলে মোট লোক সংখ্যা ছিল 4 জন। দ্বীপটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল এবং পুরান মালিক ছিলেন ব্রাদার 12 এবং তিনি পালিয়ে যাওয়ার পর বর্তমান মালিক একজন সুইস দম্পতি। দ্বীপটি প্রাইভেট একটা দ্বীপ ছিল। তো দ্বীপে তেমন কোনো জনবসতি একদমই ছিল না। দ্বীপটি ছিল পুরা বন জঙ্গলময়, একদম সবুজ, একদম নিলিবিলি একটি দ্বীপ, যেহেতু এখানে কোনো মানুষের বসবাস ছিল না। তো তারা সেই টিমটা ম্যানিলা থেকে একটা সি প্লেনে করে সকালবেলায় ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা উত্তর উপকূলে নেমে যান। তো সারাদিন বন জঙ্গলে তারা ওই সিমেন্টের প্ল্যাটফর্ম হন্যে খুঁজতে থাকেন, কিন্তু এত বড় জঙ্গলের মধ্যে তারা সারাদিন কিছুই খুঁজে পান না। অতঃপর সন্ধ্যার দিকে তারা পশ্চিম উপকূলের দিকে দ্বীপের তারা তাদের সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটি খুঁজে পায়। অনেক দিনের পুরনো প্ল্যাটফর্ম, শ্যাওলা পড়ে একদম সবুজ হয়ে আছে। প্ল্যাটফর্মের উপরে জঙ্গলের ঘাস লতাপাতা দিয়ে একদম ঢেকে আছে। এক কথায় 2-3 মিটার দূর থেকেও প্ল্যাটফর্মটা বোঝার কোনো উপায় ছিল না। যাই হোক, সূর্য তখন পশ্চিম আকাশে, গাছের আলোতে অল্প সূর্যের রশ্মিতে সেই জায়গাটায় ওনারা দেখেন এবং পরবর্তী সেই জায়গাটায় ওনারা পৌঁছান। তারা
তখনই তারা যখন প্ল্যাটফর্মটা খুঁজে পায়, তো তাদের আনন্দটা মানে সীমা ছিল না। তো যাই হোক, তারা সেই আনন্দটাকে স্থির রেখে, যেহেতু তারা এটা পেয়েছেন, ওনারা বেশ মানে এক্সাইটেড ছিলেন। তো তারা মেটাল ডিটেক্টর তাদের সাথে ছিল, মেটাল ডিটেক্টর দিয়ে তারা প্ল্যাটফর্মের আশেপাশে খুঁজে দেখেন যে কোথাও কোনো স্বর্ণের জার বা অন্য কোনো মেটালের চিহ্ন পাওয়া যায় কিনা। কিন্তু তারা ব্যর্থ হন এবং কাজ স্থগিত রেখে তারা ভাবেন যে যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো তাঁবু কাটিয়ে তো থাকতে হবে আজকে রাতে। তো তারা প্ল্যাটফর্মের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করেন তাঁবু টাঙানোর জন্য, তাঁবু টাঙায়েন তারা। তো আশেপাশে শুকনা ডালপালা দিয়ে তারা আগুন জ্বালায়। এসব করতে করতেই অন্ধকার নেমে আসে, মানে সন্ধ্যা হয়ে যায়, রাত চলে আসে। তো তাদের কাছে কয়েকটা টর্চ লাইট ছিল, আর কিছু শুকনো খাবার ছিল, আর কিছু হালকা যন্ত্রপাতি ছিল। ভারী যন্ত্র বা জেনারেটর বা ভালো পাওয়ার সাপ্লাই বলতে তাদের কাছে কিছুই ছিল না। তো যাই হোক, অন্ধকার হওয়ার পর থেকে আকাশে মেঘের গর্জন শোনা যায়, মানে বৃষ্টি হবে। আশেপাশ থেকে দমকা হাওয়া বয়ে যেতে থাকে, আর আগুন জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। খোলা আকাশের নিচে আগুনটাকে ওনারা জ্বালিয়ে রাখতে পারেন না। তো তার চারজনই তাঁবুর মধ্যে ঢুকে একটা টর্চ লাইট তাঁবুর মধ্যে উপরে ঝুলিয়ে রাখেন, আলোর তো দরকার হবে। তো চারপাশে বৃষ্টির শব্দ, মেঘের গর্জন, একটা নিশ্চুপ দ্বীপে তারা চারজন আছেন। তাদের তাঁবুর মধ্যে বসে পরের দিনের পরিকল্পনা ওনারা করছেন যে কীভাবে কী করবেন। তো ঠিক তেমনই একটি সময় হঠাৎ টর্চের আলো অনেক বেড়েই হঠাৎ করে ঠাস করে টর্চটা ফেটে গেল, মানে টর্চের যে বাল্বটা ছিল সেটা ফেটে যায়। তারা সবাই অবাক হয়ে গেল। কিছুটা ভয় যে পেল না তা কিন্তু না, কারণ পুরার জায়গাটা ছিল নির্জন। তো যাই হোক, আরেকটা টর্চ তারা জ্বালিয়ে রেখে আগের টর্চটা সরিয়ে রাখলেন। তো এবং আগের টর্চটা দিয়ে ওনারা খেয়াল করলেন যে টর্চটা যেহেতু পুড়ে গেছে, সেখান থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। তারা তখন সেই টর্চটা খুলে নতুন টর্চটা রিপ্লেস করলেন, ওই জায়গায় আবার ঝোলালেন একইভাবে। তো টর্চের ভেতরে নতুন যে টর্চটা জ্বালালেন, সেই টর্চের ভেতরে বাল্বের কিছুক্ষণ পরে দেখলেন যে ভোল্টেজ আপ ডাউন করছে, মানে ব্লিঙ্কিং করছে অনেকটা। বাতি একেবারেই নিভে যাচ্ছে, আবার হঠাৎ জ্বলে উঠছে, এরকম এক পর্যায়ে 3-4 সেকেন্ডের মধ্যে টর্চটা বিস্ফোরণ হয়, আবারও বাল্বটা ফেটে যায়। এবার তারা সত্যি ভয় পেয়ে গেলেন যে এরকম অদ্ভুতভাবে টর্চগুলো সব ফেটে যাওয়ার কারণ কি। তাদের মধ্যে একজন তাঁবুর বাইরে এসে দেখেন যে কাকের মতো কোনো একটা পাখি তাঁবুর উপর বসেছিল। সে বের হওয়া মাত্র সেই পাখিটা এক ঝাপটায় চলে গেল। সেই পাখিটার সে এক নজর দেখতে পেয়েছিল এবং অদ্ভুত জিনিস লক্ষ্য করলো এবং সে বুঝতে পারলো না যে তার পাখি, সে চোখে ভুল দেখলো না অন্য কিছু দেখলো। কারণ যে পাখি বা যে কালো, মানে পাখির মতো, এটাকে কাকই বলছে ওনারা, যে কাকটা ছিল তার চোখ জল জল করছিল এবং একটি লাল রঙের বিন্দুর মতো দেখা যাচ্ছিল চোখ থেকে, মানে বিন্দুর মতো আসছিল, একটা লেজারের মতন। ঠিক উজ্জ্বল না, বাট অন্ধকারে দূর থেকে মানে সিগারেটের আলো যেমন থাকে ঠিক ওরকম টাইপের অনেকটা মনে হচ্ছিল দূর থেকে। তো সে বেশি চিন্তা না করে এদিক ওদিক তাকিয়ে মুহূর্তের মধ্যেই আবার ওই তাঁবুতে ঢুকে যান। তো বাইরে ছিপছিপে অন্ধকার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে। আর বাইরে এত অন্ধকার ছিল যে একদম, মানে যেহেতু ঝোপঝাড় বলেছি, একদম অন্ধকার, মানে চাঁদের আলো ওখানে আসছে না। তো উপরে আকাশে লাল মেঘ, ক্ষণিক পরেই বজ্রপাত হচ্ছে। সেই বজ্রপাতের সাদা আলোতে এই অন্ধকারের মাঝেও লাল রঙের অনেকগুলো, ওনারা যে লাল রঙটা দেখেছিলেন একটু আগে চোখের মতন ওই পাখির মধ্যে সেটার কোনো পরিবর্তন নাই। ওরকমভাবে উনি দেখছেন দূর থেকে একটা লাল রঙের কোনো কিছু দেখা যাচ্ছে আর কি। সে তার দলকে পরিস্থিতিটা সম্পর্কে বলেন। তখন তারা শেষ টর্চটা জ্বালিয়ে তাঁবুর বাইরে বের হন, এদিক সেদিক আলো মেরে দেখার চেষ্টা করেন যে আসলে কিছু দেখা যায় কিনা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দক্ষিণ দিকে আলো মারতেই আলোর ভোল্টেজটা আবার আপ ডাউন শুরু করলো, বাতিটা দপ করে নিভে গেল, ফিউজ হয়ে গেল। আর তখনই বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য তারা দেখতে পেল যে
দক্ষিণ সাইড থেকে অসংখ্য ছোট ছোট নুড়ি পাথর এসে তাদের উপরে পড়ছে, খুব বাজেভাবে তাদের উপর মনে হচ্ছে কেউ আঘাত করছে। তারা জায়গা থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই নুড়ি পাথর তাদের উপরে আশ্রয় পড়লো। সঙ্গে সঙ্গে তাদের মাথা ফেটে গেল, তাদের শরীর মারাত্মকভাবে আহত হলো, মানে তাদের অবস্থা খুবই খারাপ, উঠে মানে মানে খুব বাজে অবস্থায় তারা পড়ে গেল। এবং তারা দেখতে পেল যে তাদের তাঁবু সেই নুড়ি পাথরের একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, একদম ছিঁড়ে চৌচির। তারা অনেক কষ্ট করে উঠে দাঁড়াতেই দেখলো আরেক ভয়ঙ্কর কাণ্ড। তারা দেখতে পায় যে দক্ষিণ দিক থেকে অসংখ্য চোখের মতো লাল লাল আলো, মানে দূর থেকে একটা সিগারেট জ্বালে যেমন দূর থেকে যেমন আলো থাকে তেমন একটা আলো তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আলো এদিক সেদিক ছুটোছুটি করছে, আলোগুলো কেমন জোনাকি পোকার মতো এদিক সেদিক ছুটোছুটি করছে। তো এক সময় তাদেরকে ঘিরে ফেললো চারিদিক থেকে এক সময় তাদেরকে সে আলোটা ঘিরে ফেললো, এবং তারা চারিপাশ থেকে অসংখ্য জীবজন্তুর ছোটাছুটির শব্দ পাচ্ছিলেন। বাট কিন্তু সেই দ্বীপে কিন্তু কোনো মানুষ বা বসতি বা কোনো জীবজন্তু ছিল না। বিচিত্র আর্তনাদ, চিৎকার হচ্ছে কোনো জায়গা থেকে, মনে হচ্ছে কোনো জন্তুকে জীবন কেড়ে নেওয়া হচ্ছে, আর সেই জন্তুটা জীবনের মায়ায় একের পর এক চিৎকার করে যাচ্ছে চারদিক থেকে। ওনারা চারজন ভয় পেয়ে গেলেন এবং গুটিসুটি মেরে একে উপরে হাত ধরে দাঁড়িয়ে থাকতে লাগলেন। তো কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। চারিদিকে অসংখ্য লাল আলো চারিদিকে ওনাদেরকে একদম ঘিরে রেখেছে। হঠাৎ তারা দেখতে পেল দক্ষিণ দিকে ঘন গাছের উপর থেকে, মানে আকাশ থেকে কিছু একটা ধূসর আলোর মতন বা ধূসর ধোঁয়া উপরে উঠছে, এবং একটা সাদা আলোর আভা ওনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকের আকাশে। তো সেই লাল আকাশে, তখন আকাশ একদম লাল ছিল, তো সেই লাল আকাশের নিচে সেই সাদা ধূসর আলোয় মনে হচ্ছে যে ঘোমটা দেয়া একটা মানুষ আকৃতির একটা কোনো কিছু সেই গাছের উপরে ভাসছে। হঠাৎ করে মনে হলো যে সে চোখ খুলল। তার চোখ দেখে মনে হলো দুটি লাল আলোর কুণ্ডলী, মনে হচ্ছে চোখ থেকে আগুন জ্বলছে। তারা ভয়ে আতঙ্কে চিৎকার দেওয়ার আগে সেই ছায়ামূর্তিটা তাদের দিকে তেড়ে আসছে খুব জোরে। ক্রমেই সেই ছায়ামূর্তিটা তাদের শরীর ভেদ করে চলে গেল আরেক দিকে। তাদের মনে হলো যে তাদের শরীরের মধ্যে দিয়ে, তারা পরিষ্কার বুঝতে পারলো যে তাদের শরীরের মধ্যে দিয়ে কোনো কিছু একটা ঢুকলো। অনেকটা মনে হচ্ছিল যে তাদের আত্মাটাকে হয়তো কেউ টেনে ছিঁড়ে বের করে ফেলতেছে। তারা কি মৃত এখন? তাদের মনে হতে লাগলো। তাদের দেহটা আসলে কি কোনো কিছুর মধ্যে, দেহটা হয়তো আটকা পড়ে আছে, কিন্তু তাদের আত্মাটা কি আছে? তার কি আসলে বেঁচে আছে? তারা নড়তে পারছে না, সময়টাও বুঝতে পারছে না। মনে হচ্ছে সূর্য হয় ডুবছে, না হয় সূর্য এখনো ওঠেনি। চারিদিকে নীলাভ আলো, রাতের অন্ধকার, সূর্য তখনও দেখতে পাচ্ছেন না। ওনারা তাকিয়ে আছেন, কিন্তু তারা কেমন জানি তাদের শরীরটাই স্টাক হয়ে গিয়েছে। আকাশটা পরিষ্কার নীল, মাঝে কোনো মেঘও নেই হঠাৎ করে, এবং রাতের আকাশে কোনো তারাও ছিল না সেদিন। প্রচণ্ড চেষ্টা করেও তারা নড়তে পারছিল না, বরং তারা একে অপরের মধ্যে একটা ঘোরের ভিতরে ছিল। ঘটনার কতক্ষণ পার হয়েছে তারা জানে না। তারা শিওরও না যে তারা আসলে বেঁচে আছে না মরে গেছে। তারা সবকিছু বুঝতে পারছে, বাট কোনো কিছু করতে পারছে না। একটা সময় তারা দেখে যে সূর্য তাদের মাথার উপরে উঠেছে, দিনের আলো ফোটা শুরু করেছে। আস্তে আস্তে তাদের ঘাড় আঙ্গুল ওনারা নাড়াতে পারছেন। আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ, যেহেতু একটা দ্বীপ ছিল, অন্যরকম একটা পরিবেশ, চারিদিকে খুব ভয়ঙ্কর নিস্তব্ধতা। এভাবে দেখতে দেখতে একসময় তাদের পায়ের শক্তি ওনারা ফিরে পান, কিন্তু তারা মারাত্মকভাবে প্রত্যেকে আহত, ঠিকমতো দাঁড়াতে পারছেন না। তাদের পেটে, হাতে, বুকে, সর্বাঙ্গে প্রচণ্ড ব্যথা। অনেকেরই মাথা ফেটে গেছে, মাথা দিয়ে রক্ত বের হয়েছে, সারা রাত রক্ত জমাট বেঁধে গেছে মাথায়। তারা ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছেন না, সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না। অনেকটা উনি এভাবে বর্ণনা করেছেন যে একটা ফুটবলের লাথি যদি কারো পেটের মধ্যে মারে, তো যেরকম অবস্থা হয় তাদের ঠিক সেরকম পেটে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে তাদের।
তাদের মনে আছে রাত্রেবেলায় যেই অবয়বটা বা যে জিনিসটা ওনারা দেখেছিলেন, তারা সেই জিনিসটা কিন্তু তাদের শরীর ভেদ করে চলে যায়। সেই জিনিসটা আসলে তাদেরকে হয়তো মারতে পারেনি, এটা আসলে তাদের সৌভাগ্য। তাও তারা অতি কষ্ট করে উঠে SOS সিগন্যাল পাঠায় তাদের নিকটস্থ যারা, যেহেতু ওইখানে সবসময় একটা এই ধরনের ব্যবস্থা থাকতো, SOS সিগন্যাল দেওয়ার মতন তাদের কাছে একটা ইকুইপমেন্ট ছিল। তো তারা সিগন্যাল পাঠায় সাহায্যের জন্য। তো গতদিন মাত্র আধা ঘন্টায় যে এত কিছু এতভাবে হয়ে গেল, তারা এটা নিয়ে চিন্তিত এবং অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিল, এবং তারা প্রত্যেকে খুব ভয়ঙ্কর বাজেভাবে আহত। তারা গতকাল রাতে যে তাঁবু খাটিয়েছিল সেই প্ল্যাটফর্মের ঠিক সে জায়গাতে এখন অবস্থান করছে, কিন্তু তাদের তাঁবু যন্ত্রপাতি কিছুই নেই, খালি আছে শক্ত করে মাটিতে গাঁথা তাঁবুর আংটার কিছু অংশ। তাদের জন্য একটা উদ্ধারকারী দলও চলে আসে, যেহেতু ক্যানাডা ছিল সেখানে সব কিছু অনেক ফাস্ট হয়, হেল্প চাইলে হেল্প পাওয়া যায় খুব দ্রুত। তো তাদের সেখান থেকে সেদিনের মধ্যে ম্যানিলাতে ফেরত নিয়ে আনা হয়। তো ফিরে আসলেও মনে মনে দমে যাননি জশ গেটস, যিনি মেইন ছিলেন দলের। তিনি মনে করেন যে ঘটনার তো একটা সব কিছুর ব্যাখ্যা থাকে, উনি ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলেন। তো সে রাতে সে লাল চোখগুলো আসলে কি ছিল, আর তাদেরকে যেভাবে ভেদ করে গেল একটা বাতাসের মতো কোনো কিছু, সেই ছায়ামূর্তিটাই বাকি। তো তিনি ডিকোর্সি আইল্যান্ড এবং ব্রাদার 12-এর ইতিহাস নিয়ে রিসার্চ শুরু করেন। তো একসময় রিসার্চের এক পর্যায়ে উনি জানতে পারেন যে সেই ব্রাদার সাধারণ কোনো ধর্মযাজক ছিলেন না। তিনি নাকি দেয়ালের এপাশে বসে ওপাশে কি হচ্ছে সব কিছু বুঝতে পারতেন, এমনকি মানুষের মনের মধ্যে কি আছে, কি ভাবছে, সব কিছু বুঝতে পারতেন। এটা নিয়ে মানুষের মধ্যে উনি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তো এই বিষয়ে ব্রাদার ট্রুডো নিজের ব্যাখ্যাও দিয়েছেন। ব্রাদার ট্রুডোর ভাষ্য মতে হচ্ছে তিনি আত্মাকে শরীর থেকে বের করতে পারেন, পৃথিবীকে মুক্ত অবস্থায় ঘোরাতে পারেন, এমনকি যে কারো মনের ভিতরেও উনি ওনার আত্মাটাকে ঢুকাতে পারেন। বাট এই জিনিসটা উনি বইয়ে পড়েছেন, বাট এটা কিভাবে সম্ভব? একজন মানুষের আত্মাকে সব জায়গায় কন্ট্রোল করতে পারেন, সব জায়গায় নিয়ে যেতে পারেন। যাই হোক, জশ গেটসের ধারণা যে তিনি প্রাচীন কোনো জিনের মাধ্যমে হয়তো অনেক কিছু জানতেন। আমরা জানি যে মানুষের মনের ভেতরে ঢুকতে পারে একমাত্র ইবলিশ এবং তার মতো অন্য কোনো জিন। তো ব্রাদার 12 সম্ভবত এরকম কোনো একটা জিনকে আয়ত্ত করতে পেরেছিলেন, যাকে দিয়ে তিনি অন্য মানুষের মগজ ধোলাই করতেন বলতে গেলে। তিনি বিভিন্ন ইউরোপের অনেক ধনী লোকের সম্পত্তি বিক্রি করিয়ে তাদেরকে ভ্যানকুভার আইল্যান্ড এবং তার আশেপাশে বসতি স্থাপন করান। উনি আর মধ্যে একটা হিপনোটাইজিং ক্ষমতা ছিল, উনি যেটা বলতেন মানুষ সেটা করতেন। মানুষ সেটা কেন করতেন সেটা তারা জানতেন না। সেই মানুষগুলোকে উনি স্বপ্ন দেখাতেন যে এমন যে খুন খারাপিহীন নতুন একটা রাজ্যে আমরা থাকবো, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ, আর আমাদের সম্পদ তো আছেই। কিন্তু তারা যখন সেই দ্বীপে আসে, সেই লোকগুলোকে নিয়ে যাদের ধন সম্পদ তারা নিয়েছিল, সেই লোকগুলোকে নিয়ে সে যখন সেই দ্বীপে আসে, তখন তাদের নতুন বসতি স্থাপন করেন এবং চাষাবাস, পাহাড়দারি ইত্যাদি নানা রকম পরিশ্রম তিনি সেই লোকগুলোকে দিয়ে করাতেন। তারা কিন্তু প্রত্যেকে ধনী ছিল এবং তাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেন। আর এসব সম্ভব হয়েছিল তার হিপনোটিজমের মাধ্যমে। তো এইভাবে অনেক দিন চলার পর তার অনুসারীরা তার উপরে যথেষ্ট অসন্তুষ্ট হয়ে যায় এবং তার ভুক্তভোগীরা তার বিরুদ্ধে প্রতারণা এবং দানের টাকা আত্মসাৎ করার জন্য মামলা দায়ের করেন। তো আশ্চর্যজনকভাবে যেদিন মামলার শুনানি হয়, সেদিন আদালতের বিচারক এবং পুলিশ সহ উপস্থিত সকলেই তৎক্ষণাৎ কোনো কারণ ছাড়াই দম বন্ধ হয়ে মারা যান এবং ব্রাদার 12 সেখান থেকে পালিয়ে নিজের কলোনিতে ফিরে যান এবং একে একে সব কিছু ধ্বংস করা শুরু করেন। এক পর্যায়ে সেখান থেকে তিনি পালিয়ে যান আরেক জায়গাতে। বস্তুত তিনি পরবর্তীতে জানতে পারেন যে যিনি গবেষণা করছিলেন তিনি জানতে পারেন যে তিনি নিজেকে মিশরীয় দেবতা ওরাইসিসের আবতার বলে নিজেকে ঘোষণা দেন।
তো তিনি একজন ধর্মযাজক থেকে হয়ে গিয়েছিলেন একজন ডিক্টেটর। তাকে সবাই ভয় পেতেন। তার আশেপাশে যারা থাকতো তারা অনেকেই বলেছে যে তার আশেপাশে একটা কুয়াশার মতো কিছু একটা দেখা যেত, একটা ছায়ামূর্তির মতন ঘোমটা দিয়ে থাকতো, মানে সাদা একটা কাপড় দিয়ে ঢাকা থাকতো। আর সেই ঘোমটার আড়ালে লাল আলোর একটা চোখ ওনারা দেখতে পেতেন। চোখগুলো থাকতো ভয়ঙ্কর লাল। সবাই তার থেকে সেই ছায়ামূর্তিটি কি বেশি ভয় পেত, কারণ তারা এক পর্যায়ে বুঝতে পেরেছিল যে সেই ছায়ামূর্তিটি ব্রাদার 12-এর আসল শক্তির উৎস। আর তার মোটেই কোনো শক্তি নেই। সেই জিনটাকে বা সেই ছায়ামূর্তিটাকে কোনোভাবে নিজের কবজা করেছেন এবং তার মাধ্যমেই সে অন্যান্য মানুষদেরকে হিপনোটাইজড করেন। যাই হোক, মামলা মোকদ্দমা শেষে সব কিছু ধ্বংস করে ব্রাদার 12 তার অর্থ সম্পদ সব বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে ইউরোপে চলে যান। শুধু ডিকোর্সি আইল্যান্ডেই আছে প্রায় $6 মিলিয়ন সমপরিমাণের সোনা। ধারণা করা হয় তিনি সম্ভবত সেই সোনা পাহাড় দেওয়ার জন্যই তার পোষা কোনো একজন জিনকে রেখে দিয়ে গিয়েছিলেন। সেই জিনটি এতদিন পর 2019 সালে অর্থাৎ 1920 সালের পর প্রায় 99 বছর পর গেটসদের দলবলের উপরে আক্রমণ করে। তো যাই হোক, পরের বার অনেক গেটস যিনি ছিলেন এরপরে অনেক শক্তি সামর্থ্য এবং ভারী অস্ত্র এবং পাওয়ার সাপ্লাই নিয়ে গেটস আবারও সেখানে যান। অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু সেই সিমেন্টের প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো নিদর্শনই সেখানে তিনি পাননি। এরপর তিনি ছাড়াও অনেকে সেই জায়গার তলাশে বের হন, কিন্তু সে প্ল্যাটফর্মে কোনো দিকেই আজ পর্যন্ত কোনো সোনার বয়ম উদ্ধার করা হয়নি। আসলে 100 বছর পার হয়ে গেছে, ইতিহাস তাদেরকে কতটুকু সত্যিকারের সহায়তা করেছে তা নিয়ে তারা নিজেরাও সন্দিহান। ইতিহাসটাকে আসলে সত্য না মিথ্যা, এটা নিয়ে আসলে একটা কনফিউশন থেকেই যায় বলতে গেলে। ওখানে পরিবেশে থাকে মানে দিনের বেলায় সবসময় স্বাভাবিকই থাকে, আর রাতের বেলায় সবসময় ওখানে ঝড় এবং সবসময় খুব বাতাস হতে থাকতো। এটা একটা অনেকেই বলেছেন যারা গিয়েছেন যে দিনের বেলায় সব কিছু শান্ত থাকলেও রাতের বেলায় পরিবেশ খুব উত্তাল থাকে ওখানে। তো যন্ত্রপাতি নষ্ট হওয়া ছাড়াও কোনো প্রকারের ক্ষতি পরবর্তীতে তাদের আর হয় না, আর যন্ত্রগুলো আর নষ্ট হওয়ার কারণও আর খুঁজে পাওয়া যায়নি। আর এই ক্ষতি টানতে ইদানিং সেই দ্বীপে অনেক মানুষই, যেহেতু এটা বেশ প্রচার হয়ে যায়, তো সেই দ্বীপে মানুষজনের যাদের আগ্রহ ছিল, মানুষজন অনেক কম পরিমাণে যাওয়া শুরু করে এবং দ্বীপটি আগের মতোই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। নিস্তব্ধতে যে দ্বীপটা যেমন ছিল ঠিক তেমনই। তো বলা যায় না, হয়তো যশ পুনরায় যাওয়ার পর এত মানুষের ভিড়ে আবারও হয়তো লুকিয়েছিল, একটু ভুল বলছি আমি এখানে। তো জশ গেটস পুনরায় ওই দ্বীপে যাওয়ার পরে মানুষের অনেক ভিড় হয়ে যায়। তো এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে কোনো অনিষ্ট বা কোনো খারাপ কিছু। বর্তমানে সেই দ্বীপে যারাই গিয়েছিল তারা কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো সেই দ্বীপটি আবারও তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ডিকোর্সি দ্বীপ এখনও আসলে কার রাজত্বে এটা আসলে কেউই জানে না, কারণ ওই দ্বীপে মানুষ রাতে বসবাস করতে পারে না, রাতে থাকতে পারে না। সেম ঘটনা সবার সাথেই ঘটে। তো এটা ছিল একটা ঘটনাটা আমার কাছে বেশ রোমাঞ্চকর এবং ভালো লেগেছিল। গুগলে সার্চ করলে এটা নিয়ে আপনারা ডিটেলস পাবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইলমি আপু। উনি ঢাকার নিউ মার্কেট থেকে ঘটনাটি শেয়ার করেছেন। ঘটনাটি হচ্ছে চট্টগ্রামের একটি আবাসিক এলাকাকে কেন্দ্র করে বর্তমানে এখানে একটি সরকারি কলোনি হয়েছে। তো যখন ঘটনাটি ঘটে আর কি প্রথম ওই জায়গাতে, তখন ওইখানে টিন শেড বাসা ছিল। তো তখনই প্রথম ঘটনা, এখন ওখানে কলোনি হয়েছে। তো ঘটনায় চলে যাচ্ছি। তো ওই বাসায় একটা পরিবার বাস করতেন। তো ওই ফ্যামিলিতে একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন, ওনারা জয়েন্ট ফ্যামিলি ছিলেন ওখানে। তো একদিন সেই অন্তঃসত্ত্বা মহিলা যিনি ছিলেন, তো উনি কোনো কারণে রাত্রেবেলায় একবার তখন বাথরুমের উদ্দেশ্যে বের হন। আর আমরা অনেকেই জানি যে আগেকার দিনে আর কি বাথরুমগুলো কিন্তু ঘরের থেকে অনেক দূরে থাকতো।
তো ইউজুয়ালি অনেক একটু দূরেই ছিল সেদিনকে ওই মানে জায়গাটার বাথরুমটা। তো উনি বাথরুমে যান, বাথরুমের কাজটা শেষ করে উনি বাসায় ফিরে আসছেন। তো এমন সময় উনি দেখেন যে ওনাদের ওই বাসার সামনেই একটু দূরেই একটা শিউলি ফুলের গাছ ছিল, বেশ বড় একটা গাছ। তো উনি খেয়াল করেন যে শিউলি গাছ থেকে হঠাৎ করে কে জানি দুজন লাফ দিল। উনি পরিষ্কার দেখলেন যে দুটা অবয়ব, এবং রাত্রেবেলায় বেশ উজ্জ্বল লাগছিল এই কারণে যে তারা দুজনেই সাদা পোশাক পরেছিল। ওখানে উনি বুঝতে পারলেন যে একজন পুরুষ এবং একজন মহিলা। গাছটা যেহেতু বেশ বড়, 8-10 ফিটের মতো হবে, তারা যেহেতু একবার লাফ দিল, তাদের হাইটও মোটামুটি 8-9 ফিটের মতো ছিল। তো পুরুষ যে অবয়বটি, তার ড্রেস ছিল এমন যে একটা সাদা আলখেল্লা পরা, আর মহিলা যিনি ছিলেন উনি একটা সাদা শাড়ি পরা, কিন্তু ওনাদের মুখটা আসলে বোঝা যাচ্ছিল না। তো উনি এই মহিলাটা মানে মানে অন্তঃসত্ত্বা মহিলাটা এটা খুব ভালোভাবে খেয়াল করলেন, এবং উনি এটা দেখার পরে বেশ চমকে গেলেন, এবং ওটা কিছুক্ষণের মধ্যে চোখের নিমিষে আবার হাওয়া হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল আর কি। তো এতে উনি প্রচণ্ড মাত্রায় ভয় পেয়ে গেলেন। আর প্রেগনেন্সির সময় অনেক ধরনের সমস্যা হয়, তো উনি ওইটাকে মনের ভুল ভাবলেন। তো উনি বাসায় রুমে গিয়ে পানি টানি খেলেন, দোয়া দুরুদ পরে ঘুমাতে গেলেন। তো ঘুমানোর কিছুক্ষণ পর উনি স্বপ্ন দেখলেন যে যে সাদা অবয়বটা ছিল, যে পুরুষ যে অবয়বটা ছিল আলখেল্লা পরা, সে তাকে স্বপ্নে বলছে যে তুমি আজকে যা দেখেছো সেটা তুমি ভুলে যাও, আর এই জিনিসটা কখনো কাউকে শেয়ার করো না বা কাউকে তুমি বলো না। তুমি যদি কাউকে এই ঘটনাটা বলো বা তুমি যা দেখেছো সেটা বলো, তোমার যে অনাগত সন্তান আছে সে কিন্তু পৃথিবীতে কোনো কিছু বলতে পারবে না। জাস্ট এই কথাটা উনি, এই স্বপ্নটা উনি খুব পরিষ্কারভাবে দেখেন, এবং স্বপ্নটা যখন দেখার পর ওনার যখন ঘুম ভেঙে যায় তখন ফজরের আজান হচ্ছে, সূর্য প্রায় উঠি উঠি ভাব। তো উনি ব্যাপারটা এরপরে আর ঘুমাতে পারেননি। তো দিনের বেলায় আর কি মহিলারা যেরকম হয় যে উঠানে কাজ টাজ করছেন, তো উনি আর কি এই কথাটা আসলে চাপা রাখতে পারলেন না। তো গল্পের ছলে ছলে মহিলারা যেরকম করে আর কি, অনেক সময় আড্ডা বা গল্প হয়, তো গল্পের ছলে ছলে উনি পুরো ঘটনাটা বলে ফেলেন যে গতকাল রাতে ওই শিউলি গাছে উনি একটা জিনিস দেখেছেন, তো রাত্রেবেলা আবার এরকম একটা স্বপ্নও দেখেছেন। সব কিছু উনি বলে ফেলেন জাস্ট গল্পের ছলে। উনি ভেবেছেন যে এটা একটা মানে জাস্ট বললে হয়তো কিছু হবে না। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে তার পরের রাতেই উনি আবারও একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নগুলো কিন্তু মানে স্বপ্নের মতো ছিল না, খুব উজ্জ্বল, মানে একদম পরিষ্কার দেখতে পেতেন এরকম। উনি দেখছেন যে সাদা যে অবয়বটা ছিল, পুরুষ অবয়বটা, ওনাকে বলছে যে তোমাকে তো আমি নিষেধ করেছিলাম এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করতে, কাউকে না বলতে, তুমি কেন বললে? তোমার এই অন্যায়ের জন্য শাস্তি ভোগ করবে তোমার অনাগত সন্তান। জাস্ট এই কথাটা বলার পরে এই অবয়বটা চলে গেলেন। তো উনার মহিলাটার তখনই আর কি ঘুম ভেঙে যায়। এবারও উনি দেখলেন যে আজান দিচ্ছে এবং সূর্যে আলো উঠছে। এবারে উনি কিছুটা ভয় পেয়ে গেলেন। প্রথমবার কিন্তু উনি সিরিয়াসলি নেননি, বাট এবারে আসলে খুব ভয় পেয়ে গেলেন। তো উনি ওনার হাজব্যান্ডকে পুরো ব্যাপারগুলো, প্রথম দিনের স্বপ্ন এবং উনি যে সব কিছু বলেছেন সব কিছু শেয়ার করলেন। তো শেয়ার করার পরে ওনার হাজব্যান্ড বললেন যে ঠিক আছে, এটা তো আসলে কারোর সাথে কথা বলতে হবে। তো উনি স্থানীয় যে ইমাম সাহেব ছিলেন, উনি ইমাম সাহেবের সাথে পরিচয় ছিল। তো ইমাম সাহেবের কাছে উনি গেলেন। তো ইমাম সাহেব বললেন যে আপনার স্ত্রীকে নিয়ে আসুন। তো পরবর্তীতে ওনার স্ত্রীকে উনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর মুখ থেকে সব কিছু শুনলেন। তো শোনার পরে ইমাম সাহেব যেটা বললেন সেটা হচ্ছে, তো ওনারা অনেক সময় জিন জাতি বা এরা অনেক জায়গায় থাকে, অনেক সময় এরা আত্মপ্রকাশ করে। তো অনেক সময় এরা এদের যে জানান দিতে চায় না যে তারা এখানে আছে, বা এই জিনিসগুলো অনেক সময় সিক্রেটলি রাখতে চায় আর কি। তো আপনাকে তো স্বপ্নে বলেছিল যে এই জিনিসটা শেয়ার না বলার জন্য কারোর সাথে, এরপরে আপনি বলেছেন, বলে আসলে ঠিক করেননি। তো হুজুর যেটা করে সেটা হচ্ছে মহিলাকে বলে যে এরপরে এই ধরনের কোনো কিছু হলে আপনি যেটা মানে বলা হয় সেটা করবেন। আর হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দেন। তো ঝাড়ফুঁক করে দেওয়ার পরে বলে এবং কিছু পানি পড়া দিয়ে দেন। তো পানি পড়া দেওয়ার পরে উনি চলে যান। তো এরপরে সেই অন্তঃসত্ত্বা মহিলার সাথে কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো এমন ছিল যে তার ঠিক 4-5 দিন পরে আর কি, তো উনি যখন কোনো কারণে মানে আয়নার সামনে দাঁড়াতেন, হঠাৎ করে উনি খেয়াল করতেন যে আয়নার সামনে উনি ওনার নিজেকে দেখতেন না, উনি একটা বিশ্রী একটা রূপ দেখতে পেতেন। মানে ওনার চেহারাটাই খুব বিশ্রী হয়ে দেখা দিত সামনে।
উনি যখন পুকুরের সামনে পুকুর পাড়ে গেছেন বা পানি, স্পেশালি পানি যেখান থেকে রিফ্লেক্ট হয় আর কি, পানি বা পুকুর বা যে কোনো জায়গাতে যেখান থেকে রিফ্লেক্ট হয়, ওখান থেকে উনি দেখতেন যে উনার চেহারার মধ্যে উনার যে চেহারাটা উনার চেহারা না, কেমন যে বিশ্রী একটা চেহারা, এবং এই জিনিসটা উনি নিজেই দেখতে পেতেন। তো এইভাবে চলতে থাকলো। এরপরে আরও কিছু ঘটনা ঘটে তার সাথে, যেমন ওনাদের বাসার মানে ওই কলোনিটার সামনে তখন টিনশেড ছিল আর কি, যখন ঘটনা আমি বলছি। তো তখন ওই জায়গাতে টিনশেডের সামনে ওই ড্রেন ছিল। তো উনি প্রায়ই খেয়াল করতেন যে সেই ড্রেন দিয়ে একটা মেয়ে দৌড়ে চলে যায়, মেয়েটার পরনে থাকতে হচ্ছে মানে বিয়ের যে লাল শাড়ি, একদম বিয়ে টকটকে লাল শাড়ি। তো উনি মাঝে মাঝে দেখতেন যে লাল শাড়ি পরে একটা মেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং ড্রেনের উপর দিয়ে, মানে ড্রেনের ময়লা পাড়িয়ে যাচ্ছে। উনি প্রায় এটা কিন্তু উনি স্বপ্নে দেখতেন না, উনি বাস্তবে দেখতেন। উনি প্রায় ডাকতেন যে কে তুমি, কে। পরবর্তীতে উনি খেয়াল করলেন যে উনি শুধু ওই ড্রেনে না, উনি মাঝে মাঝে রাত্রেবেলা দেখেন যে বাথরুম থেকে ওই মেয়েটা বের হয়ে দৌড় দিয়ে পালাচ্ছে, মাঝে মাঝে ওনার জানলায় উকি দিচ্ছে। তো এই জিনিসগুলো উনি প্রতিনিয়ত দেখলেন না। তার মধ্যে ওনার যে বললাম যে আয়নায় উনি ওনার নিজেকে দেখতেন না, উনি একটা খারাপ কিছু দেখতেন অলওয়েজ। তো এই জিনিসটা আবারও উনি ওনার হাজব্যান্ডকে পুরো জিনিসটা 4-5 দিন পরে শেয়ার করেন সব কিছু। তো এরপরে হুজুরের কাছে যান, হুজুর ওনাদেরকে বলেন যে আমি আপনাদেরকে বলবো, আপনারা আগামীকাল আসেন। তো এরপরের দিন আগামীকাল হুজুর আসে। তো হুজুর আসার পরে যেটা বলে সেটা হচ্ছে, আপনারা যে কাজটা করেছেন এই কাজটার জন্য, এই কাজটা আসলে মানে ওখানে জিন ছিল, তারা অনেক বছর ধরে এখানে আছে। তো ওনারা কখনোই ওনাদের পরিচয় জানান দিতে চায় না এখানে, কোনো কারণে হয়তো সেই দিন ওনারা মানে ওনাদের একটা রূপ নিয়ে এসেছিল। তো ওনারা কোনো কারণে আসার পরে আপনি যখন দেখে ফেলেছিলেন, ওনারা কিন্তু আপনার না করেছিল যে আপনি কাউকে বলবেন না। তো এরপরে এরা আসলে মানে জিন জাতি অনেক সময় অনেক একটু জেদি টাইপেরই হয় অনেক ক্ষেত্রে। তো ওরা আপনার ক্ষেত্রে প্রতিশোধ নিচ্ছে, সবচেয়ে বেটার হয় আপনারা এই স্থান মানে এই এলাকা থেকে যত দূর সম্ভব চলে যাওয়ার চেষ্টা করেন। তো এরপরে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনারা এবং ওনার পরিবারের সিদ্ধান্ত নেয় যে ওনারা এই এলাকাতে থাকবেন না। তো ওনারা এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যান। তো চলে যাওয়ার পরে প্রায় তারপরে একটা মানে ওই নির্দিষ্ট সময়ে ওনার একটা বাচ্চা প্রসব করেন, একটা কন্যা সন্তান। তো বাচ্চা প্রসব করার পরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে তো বুঝতে পারেন না আর কি, বাচ্চার বয়স যখন 1.5-2 বছর তখন ওনার মা আর কি বুঝতে পারে যে বাচ্চার কথাতে একটু সমস্যা। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার এনশিওর করে যে তার ভোকাল কর্ডে একটা সমস্যা আছে, উনি আসলে বাচ্চাটা আসলে কথা বলতে পারবে না কখনো। তখনই আর কি 2-2-4 মিলে যায় যে বাচ্চা যখন তার গর্ভে ছিল তখনই তো ওনাকে বলা হয়েছিল যে তুমি যদি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করো বা কাউকে বলে দাও, তাহলে তোমার বাচ্চা কখনোই পৃথিবীতে কথা বলতে পারবে না। সব কিছু এভাবে মিলে যায়। তো এরপরে যেটা হয়, ওনারা ওই এলাকা ছেড়েও চলে যান এবং এর পরবর্তীতে ওনাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এরপরে ভাই অনেক বছর পরের ঘটনা, ওই এলাকাতে অনেক বছর পরে মানে বেশ অনেক বছর পরের ঘটনা, ওই এলাকাতে একটা পরিবার মানে তখন ওখানে বিল্ডিং হয় আর কি, কলোনি গড়ে ওঠে, সরকারি একটা কলোনি। তো ওই কলোনিতে একটা পরিবার আসে আর কি, একটা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের 10 বছরের একটা মেয়ে। তো সেই বাচ্চা মেয়েটার যে পরিবারের যে বাচ্চা মেয়েটা ছিল, মেয়েটা একদিন বাবাকে বলে যে বাবা আমার খুব দোলনার শখ, আমাকে একটা দোলনা এনে দাও। তো ছোট বাচ্চা বাবাকের কাছে আবদার করেছে। তো বাচ্চাটার বাবা যেটা করে সেটা হচ্ছে একটা দোলনা নিয়ে আসে। তো দোলনা নিয়ে আসার পরে যেটা করে, ওনাদের বাসার সামনে যেহেতু একটা ওই শিমুল গাছটা ছিল, ওই শিমুল গাছে ওনার বাবা দোলনাটাকে বাঁধে। তো বলে রাখা ভালো, এই সেই শিমুল গাছ যেই শিমুল গাছ থেকে কিন্তু ওই জিনগুলো নেমেছিল, বা যেই শিমুল গাছেই কিন্তু ওই জিনগুলো থাকতো। তো এইখানে বাচ্চাটা প্রতিদিন দোলনায় দোল খেত এবং একটা জিনিস সেটা হচ্ছে, বাচ্চাটার বয়স তখন 8-9 বছর ছিল। তো বাচ্চাটা একদিন একটা জিনিস খেয়াল করে যে একটা সাপ, খুব সুন্দর একটা সোনালি রঙের সাপ তার চারিদিকে ঘুরছে। তো এইভাবে প্রায়ই ঘুরতে থাকতো এবং বাচ্চাটা সাপ দেখে মোটেও ভয় পেত না। অন্য মানুষ যেমন সাপ দেখলে ভয় পায়, বাচ্চাটা ভয় পেত না কখনো। তো এই সাপটা এরকম ঘুরছে, এভাবে সময় চলতে থাকে লম্বা একটা সময়। তো এখন সেই বাচ্চাটা এখন সাবালিকা হয়েছে, তার বয়স প্রায় 17-18 বছরের মতন। তো এখনও বাচ্চাটা ওরকম দোলনা মানে মেয়েটা এখন দোলনায় এরকম দোলে এবং সে সাপটাকে দেখে। তো সাপটাকে কিন্তু অন্য কেউ দেখতে পায় না, শুধুমাত্র এই মেয়েটাই দেখতে পায়। তো একদিন এই মেয়েটা এরকম মাঝে মাঝে যখন আর কি তার ঘরের সামনে এরকম দোল দেয় দোলনাতে,
তো একদিন এই মেয়েটার মা খেয়াল করে যে তার বাচ্চার চারিদিকে একটা সাপ ঘুরঘুর করতেছে। তো এইটা দেখে ওনার মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে যাওয়ার পর সে চিল্লায় উঠে যে সাপ সাপ বলে এলাকার, তারপর লোকজন সব জড়ো হয়ে যায়। তো মেয়েকে বলে যে মেয়ে কী ব্যাপার, তুমি সাপের চারিদিকে তুমি ভয় পাচ্ছ না, তুমি এখানে বসে আছো? তখন মেয়েটা বলে যে আমি তো এই সাপ অনেক বছর ধরে দেখি মা, ওই সাপ তো আমাকে কখনো কিছু করে নাই। তখন মেয়েটার মা অবাক হয়ে যায়। মেয়েটা তার মাকে কখনোই বলেনি যে সে অলওয়েজ সাপ দেখে। ব্যাপারটা এরকম যে ছোটোবেলা থেকে মেয়েটা এরকম সাপ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলো, এবং সাপের সাথে তার বন্ধুত্বর মতো হয়ে গেছিলো। মেয়েটা যখনই দোলনায় যেত মাঝে মাঝে সাপটা ঘুরতো, এবং সাপটা খুব সুন্দর সোনালি রঙের একটা সাপ ছিল। তো এলাকার লোকজন তো সাপটাকে খোঁজার চেষ্টা করে যে কই সাপ। তো মেয়েটা বলে সাপটা তো ওই গাছের আড়ালে চলে গেল। তো অনেক অনেক তল্লাশির পরেও এলাকার লোকজন সাপটাকে খুঁজে পায় না। তো এইভাবে ওনার মেয়েকে ওই দোলনা যেখানে ওই গাছের কাছে আর যেতে না নিষেধ করে, একদম টোটাল নিষেধ করে, এবং মেয়েটা পরবর্তী আর ওখানে যায় না। এরপরে অনেক দিন পরের ঘটনা। তো মেয়েটার একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল আর কি। তো একদিন ওই মেয়েটা খেয়াল করে যে ওকে একটা ওই ছেলেটা ডাকছে আর কি, ঘরের বাইরে ডাকছে, ওই ওনাদের এলাকায় থাকতো। তো ডাকছে, মেয়েটা হঠাৎ করে চলে যায় ওখানে, যেহেতু তার সাথে অ্যাফেয়ার ছিল, ডাকছে চলে যায়। তখন ছিল গভীর রাত, 2টা-3টা বাজে। তো মেয়েটা যেতে যেতে যাচ্ছে ছেলেটার পিছন পিছন। মেয়েটা বলছে কি ব্যাপার, তুমি কোথায় নিয়ে যাচ্ছ রাত্রিবেলায়? ছেলেটা কোনো কথা বলছে না। মেয়েটা এক সময় দেখে যে সেই শিমুল গাছের সামনে সেটা দাঁড়িয়ে গেল, আর শিমুল গাছে একটা দড়ি ঝুলছে। কিছুক্ষণ মেয়েটা জাস্ট ওই সময় স্টাক হয়েছিল অনেকটা, ও নড়াচড়া করতে পারছে না, সে কিন্তু দেখছে সব কিছু। সে দেখলো যে একটা ছেলেটা সেই গাছে উঠলো এবং দড়িতে ফাঁসি দিল, এবং তার জিভটা ঝুলে পড়ে গেল। এটা দেখে মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে এবং ওখানেই পড়ে যায়। তো তার পরের দিনের ঘটনা যেটা হচ্ছে, মেয়েটার মা সকালে তার রুমে যায়, দেখে মেয়েটা নাই। পরবর্তীতে দেখে যে সে গাছের উপরে বসে আছে। তো এলাকার লোকজন সব জড়ো হয়ে যায় যে কী ব্যাপার, তুমি বসে আছো কেন এখানে? তো পরবর্তী ওনারা খেয়াল করে যে মেয়েটা আসলে গাছের মধ্যে পা ঝুলিয়ে বসে আছে এবং তার চোখ বন্ধ। তো পরবর্তীতে মেয়েটাকে ওখান থেকে নামানো হয়, মুখে পানি টেনে ছেটানো হয়। মুখে পানি ছেটানোর পরে জিজ্ঞেস করা হয় যে তুমি কী ব্যাপার, তোমার কী হয়েছে? তখন মেয়েটা বলে যে আমি তো একটা বাচ্চাকে একটা বাচ্চা আমি দেখলাম, বাচ্চাটা আমাকে ডাকছিল, দেখে আমি চলে গেলাম। মেয়েটা সত্যি কথা বলে না আর কি, যে সে তার বয়ফ্রেন্ড ডাকছিল। তো ডাকার পরে হঠাৎ করে বাচ্চাটা এরকম আত্মহত্যা ফাঁসি দেওয়ার পরে তো আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। এরপরে আমার আসলে কোনো কিছু মনে নেই। তো পরবর্তীতে মেয়ের বাবা আর মা হুজুরের কাছে যান। তখন ওই স্থানীয় হুজুর, তখন ওই মসজিদের হুজুরটা আসলে চেঞ্জ হয়ে গেছেন, আগে যে হুজুর ছিলেন উনি ছিলেন না, আরেকজন হুজুর ছিলেন। তো হুজুর বলেন যে ঠিক আছে, আপনারা এসেছেন, আমি আগামীকাল আপনাদের ঘটনাটা আমি জানি ব্যাপারটা কি হয়। তো হুজুরের সাথে কিছু জিন ছিল। তো তো এরপরে তার পরের দিন হুজুরের কাছে ওই ফ্যামিলিটা যায় ওনার মেয়েকে নিয়ে। তো হুজুর তখন তাকে বলে যে আচ্ছা মা, ছোটবেলায় কি তুমি সাপ দেখতা, কোন রঙিন সাপ? তখন মেয়েটা বলে হ্যাঁ, আমি ছোটবেলা থেকে একটা সাপ দেখতাম, আমার চারিদিকে ঘুরতো। তখন বলে যে তুমি সেদিন তুমি যে কিছুদিন আগে গাছের উপরে ঝুলেছিলে, তোমাকে তো একটা ছেলে ডেকেছিল তাই না? এবং ছেলেটা যে ছিল ছেলেটাকে তুমি তো চিনতে, তোমার যে যার সাথে তুমি তোমার পছন্দ আছে। তো মেয়েটা ইতস্তত বোধ করে। মেয়েটা যখন বুঝতে পারে যে হুজুর আসলে সবই জানে, তো মেয়েটা তার বাবা মার সামনে বলে যে হ্যাঁ, আমার ওর সাথে পছন্দ আছে, আমি ওকেই দেখেছিলাম, ও আমাকে ডাকছিল, কিন্তু ও তো ওখানে যে ফাঁস দিল। তখন হুজুরটা বলল সেটা হচ্ছে এই একটা জিন তোমাকে অনেক বছর ধরেই পছন্দ করে এবং অনেক বছর ধরেই তোমাকে ফলো করে আসছে, এবং ওদের একটা টার্গেট বলতে গেলে হয়তো তোমাকে তারা বিয়ে সেই জিনটা তোমাকে বিয়ে করতে চায়। তো বিয়ে করে হয়তো তোমাকে নিয়ে যাবে এমন কিছু। তো হুজুর বলে যে আমি আপাতত আপনাদের ঘরটা বন্ধ করে দিচ্ছি, আর তুমি ওখানে যেও না, আর আমি ওই রাত্রেবেলায় আমি ওই জিনকে যদি পারি তো নিয়ে আসবো, নিয়ে এসে সেই জিনের সাথে কথা বলবো। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে হুজুর ওই জিনকে নিয়ে আসার পরে জিন যেটা বলে যে ওই মেয়েকে আমি অনেক বছর ধরে দেখছি, তাকে আমার খুব পছন্দ, তাকে আমি বিয়ে করবো এবং তাকে আমি আমার জায়গাতে নিয়ে যাব। তো হুজুর বলে যে এটা তো কোনোভাবে সম্ভব না, এটা করতে দেওয়া হবে না তোমাকে। তো হুজুরকে ওই জিনটা বলে যে না, আমি এটা করবোই। তখন হুজুর তাকে বলে যে তুমি যদি এই কাজটা করো তা তোমাকে বোতলবন্দি করবো। তো সেই জিনটা পরবর্তী হুজুরের কথা শোনে না। তো পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে
হুজুর কাছ থেকে জিনটা হঠাৎ করে চলে যায় আর কি। জিনটাকে হুজুর আটকাতে পারে না, বোতলবন্দি করতে পারে না, এবং পরবর্তীতে হুজুর তার বাবা মাকে বলে যে আপনার মেয়েকে যত দ্রুত সম্ভব আপনারা বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দিলে হয়তো সমস্যার সমাধান হবে, আর আমি এখান থেকে আমার যতটুকু সম্ভব আমি করছি। তো হুট করেই মেয়েটার বিয়ের আয়োজন করা হয়। যেহেতু বলেছিলাম যে তার মানে প্রতিবেশী একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, তো সেই ছেলের সাথেই মেয়েটার বিয়ে ঠিকঠাক করা হয়। তো বিয়ের পরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে মানে ওই ছেলেটা যখন শ্বশুর বাড়িতে কখনো আসতো আর কি, তো নানা রকমের আজীব ঘটনা তার সাথে ঘটতো। যেমন বিছনা থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, হাঁটতে যায় হঠাৎ করে হোঁচট খাচ্ছে, প্রতিনিয়ত একটা ছায়া তাদেরকে মেয়েটা দেখতে পাচ্ছে যে তার হাজব্যান্ডের পিছনে একটা ছায়া তাকে ফলো করতেছে এবং ধাক্কা মারবে, এবং আসলে ধাক্কা মারতো। তো এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটার পরে হুজুরের কাছে তারা আবারও গেল। তো এবার হুজুর যেটা বললেন সেটা হচ্ছে আমি আবারও দেখছি যে কি করা যায়। তো হুজুর এবারও আবার জিনটাকে ওই অনেক কষ্টে হুজুর নিয়ে আসলেন। সেই জিনটাকে বললেন তোমরা এরকম একটা দম্পতিকে কেন এভাবে ডিস্টার্ব করছো। তখন সেই জিনটা বলছে যে আমি তো আগেই বলেছিলাম এই মেয়েকে আমার পছন্দ, এই মেয়েকে আমি বিয়ে করবো, এই মেয়েকে আমি নিয়ে যাব। তো এবার হুজুর আর সেই জিনটাকে ছাড়লেন না। হুজুর এবার সেই জিনটাকে বন্দি করে ফেললেন, বোতল বন্দি করে ফেললেন। তো বোতল বন্দি করার পর যেটা হলো সেটা হচ্ছে প্রথমে যে আমি বলেছিলাম যে একটা ওই যে প্রথম যে প্রেগনেন্ট মহিলা যিনি ছিলেন তিনি দুজন অবয়বকে দেখেছিলেন, একটা পুরুষ এবং একটা মহিলা। এই পুরুষ এবং এই দুইটা জিনেরই বাচ্চা কিন্তু এই জিনটা ছিল। তো এরপরে সেই জিনগুলা হুজুরের কাছে আসে, হুজুরের কাছে এসে বলে যে এ তো আমাদের বাচ্চা, একে আপনি বোতলবন্দি করেছেন, ওকে ছেড়ে দেন। তো যাই হোক ওই জিনগুলো অত খারাপ ছিল না, মানে ভালো ছিল আর কি। তো হুজুর বলল যে আপনার যে ছেলে সে তো আপনার যে বাচ্চা সে তো এরকম ধরনের কাজ করছে, তো এই কারণে আমি বাধ্য হয়ে বোতলবন্দি করেছি। আপনারা যদি প্রতিজ্ঞা করেন যে এখানে আপনারা থাকবেন না বা এখানে কোনো কিছু করবেন না কোনো মানুষদেরকে, তাহলে আমি সেই শর্তে আপনাদের সন্তানকে ছেড়ে দিব। তো সেই জিনগুলো পরে প্রতিজ্ঞা করে যে তারা বলে যে তারা নাকি প্রায় 150 বছর ধরে ওই জায়গাতে আছে এবং গাছটার বয়স প্রায় 80 বছর। গাছটা জন্মানোর আগের থেকে তারা এখানে আছে এবং ওখানেই তারা সবসময় থাকতো। তো তারা বলে যে আমরা এখান থেকে চলে যাব, তো আমার ছেলেকে এখান থেকে ছেড়ে দেন। তো পরবর্তীতে হুজুর যেটা করে সেটা হচ্ছে হুজুর সেই জিনটাকে ওখান থেকে ছেড়ে দেয়। তো এর মধ্যে যেটা হয় জিনটাকে ছেড়ে দেয় এবং ওরা জিনটা ওখান থেকে চলে যায়। তো এর মধ্যে যেটা হয় মেয়েটা কিন্তু তখন অন্তঃসত্ত্বা ছিল আর কি। বিয়ের পরে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে তো এর মধ্যে তো অনেক ঝড়ঝঞ্ঝাট অনেক কিছু তাদের মধ্যে দিয়ে গিয়েছে। তো এরপরে একটা নির্দিষ্ট সময় ওনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয় আর কি। তো হুজুর সেই কন্যা সন্তানটার নিজেই নাম দিয়েছিলেন, কন্যা সন্তানটার নাম রেখেছিলেন হচ্ছে মাহরুষ। তো এরপরে ওই এলাকাতে ওই জিন বা ওই জায়গাতে আর কোনো সমস্যা হয় না। হুজুর মাঝে মাঝে এসে দেখে যেতেন এবং হুজুর নিশ্চিত করেছিলেন যে এখানে যাদের বসতি ছিল তারা এখানে নেই, এখানে আর কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল চট্টগ্রামে একটা কলোনির ঘটনা। ধন্যবাদ সবাইকে। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্যারানরমাল এডিক্ট গাইবান্ধা গ্রুপ মডারেটর মোহাম্মদ রিদওয়ান খন্দকার অনিক ভাই। ধন্যবাদ ভাই আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। ঘটনাটি ঘটে উনাদের এক মামার সাথে। তো উনার মামা উনাদেরকে ঘটনাটি বর্ণনা করেছিলেন, উনারাও ঠিক সেভাবেই আমাদেরকে বর্ণনা করেছেন। তো সরাসরি ঘটনায় যাওয়া যাক। তখন সাল ছিল 1986। ঘটনাটি ঘটে গাইবান্ধা জেলার প্রত্যন্ত একটি অঞ্চলে। সেই সময়ে পথঘাট অনেকটাই দুর্গম ছিল। তখন ওনার মামার বয়স ছিল 17 কি 18 এরকম। তো শবে বরাত উপলক্ষে উনাদের জেলার মোটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। তো উক্ত মাহফিলে ঢাকার একজন বড় আলেমকে প্রধান বক্তা করা হয়। তো উনাদের ওয়াজ মাহফিলের আগের দিন সেই বক্তা কুড়িগ্রামে আরেকটি ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন। তো সেই বক্তাকে কুড়িগ্রাম থেকে নিয়ে আসার জন্য উনার মামা সহ উনার মামার 4 বন্ধুকে দায়িত্ব দেওয়া হয়। তো সেই সময় তাকে সম্মানী স্বরূপ অগ্রিম প্রায় 5,000 টাকা দেওয়া হয়। তো পরের দিন ভোর 5টার দিকে উনারা 5 জন বন্ধু আর কি মাইক্রোবাসে করে সেই আলেমকে আনার উদ্দেশ্যে গাইবান্ধা হতে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
তো ওনাদের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টার মতো মানে লাগে। তো যখন ওনারা পৌঁছান তখন ওনার হুজুর ঘুমেছিলেন। তো হুজুর 11:30-এর দিকে ঘুম থেকে উঠেন, ফ্রেশ হন, সকালে নাস্তা করেন, ওনাদের সাথে দেখা করেন। তো এরপরে হুজুরকে নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে ওনারা রওনা হন দুপুর 2টার দিকে। তো গাইবান্ধা তখনও আরও 20 থেকে 22 কিলোমিটারের মতো দূরে। তো তখন ডেমেরহাট নামক এক স্থানে হলহলিয়া ব্রিজের উপরে গাড়িটি আসা মাত্রই হুজুর গাড়িতে ব্রেক করতে বলেন। তো হলহলিয়া ব্রিজটি বিশাল বড় একটি বিলের মাঝে অবস্থিত। তখন ঘড়িতে আনুমানিক সন্ধ্যা 6টার মতো হবে। তো সন্ধ্যা 6টা হলেও তখন অন্ধকার হয়নি। হুজুর ওনাদের 5 জনকেই মাইক্রোবাসের জানালা দিয়ে বিলের খানিকটা দূরে একজন মহিলাকে দেখিয়ে বলেন যে, তোমরা 5 জন গাড়ি থেকে নামো, চুপি চুপি মহিলাটাকে ঘিরে ফেলো আর আমার কাছে নিয়ে আসো। ও যেন বুঝতে না পারে ওর কাছে কেউ যাচ্ছে। সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু পালিয়ে যাবে, তোমরা তাকে আটকাতে পারবে না। তো হুজুরের মুখে কথা শুনে দুজন কিছুটা ভয় পেলেও ওনাদের যে মামা আছে সে বলে যে, হুজুর যেহেতু আদেশ করেছে চলো আমরা যাই, কিছু হবে না ইনশাল্লাহ। তখন ওনারা 5 জন দুইটা ভাগে বিভক্ত হয়ে চুপিসারে মহিলাটার কাছে চলে যান। তো মহিলাটা কিছু বুঝে ওঠার আগেই 5 জন একসাথে মহিলাটাকে ঘিরে ফেলেন। তো মহিলাটার বয়স ছিল আনুমানিক 30 থেকে 32-এর মতন, এবং মোটামুটি উনি সুন্দরী ছিলেন বলতে গেলে। তো মহিলাটি তখন ওনারা যখন ঘিরে ধরেন আর কি, তখন অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করেন। তো মহিলাটার মুখে এসব কথা শুনে ওনার এক বন্ধু বেশ রেগে গিয়েছিলেন এবং তার হাত ধরার চেষ্টা করেন। তখনই মহিলাটি একটা ঝাটকা দেয়, ওনার বন্ধু বেশ দূরে মাটিতে গিয়ে পড়ে আর কি। তো তৎক্ষণাৎ হুজুর যে কিনা ছিল ওনাদের ওই জায়গা থেকে বলতে গেলে 200 থেকে 300 গজ দূরে, তিনি গাড়ির জানলা দিয়ে ইশারায় ডাক দিচ্ছিলেন, চিৎকার করে কিছু একটা আদেশ করছিলেন, এমন টাইপের মনে হচ্ছিল। তো মহিলাটি আর কি তৎক্ষণাৎ হুজুরের কাছে দিকে দৌড়ানো শুরু করেন এবং হুজুর গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকেন। তো ওনারা গাড়ির কাছে পৌঁছাতেই দেখেন যে কমপক্ষে 100 জন মানুষ, এলাকাবাসী সেখানে উপস্থিত হয়েছে, যারা ওই গ্রামের সহ আশেপাশের স্থানীয়। তো ওনারা গিয়ে পৌঁছে দেখেন যে মহিলাটি হুজুরের পায়ে পড়ে আছে, কোনো কথা বলছে না। তো এটা দেখে বুঝতে আর বাকি রইল না যে মহিলা কোনো আসলে সাধারণ মহিলা না। তো হুজুর তখন উপস্থিত লোকজনদেরকে বলেন যে, এই মহিলা আপনাদের গ্রামে কবে থেকে এসেছেন বা কতদিন ধরে আছেন? তখন গ্রামের একজন মহিলা উত্তর দিলেন যে, ও তো 1 বছর গ্রামে আছে। এই গ্রামের একজন ছেলে জহিরুল, যে রিক্সা চালাতো, তার সাথে কিছুদিন আগে প্রেম করে, এবং জহিরুল যে ছিল তার বাবা মার মতামত না থাকার পরেও মহিলাটিকে জহিরুল বিয়ে করে। তো জহিরুলের আগের পক্ষের বউও ছিল। তো বছরখানেক আগে তাদের বিয়ে হয়েছে। তো এই মহিলা মাঝে মধ্যেই জহিরুল এবং তার স্ত্রীকে মারধর করে। এমনকি একদিন জহিরুলের স্ত্রীকে, প্রথম যে স্ত্রী ছিল, তার গালের মাংস একদম ছিঁড়ে ফেলে, মানে হাত দিয়ে থুবড়ে ফেলে আর কি। তো সেই দিন জহিরুলের আগের স্ত্রী তার বাবার বাসায় চলে যায়। তো আরেকবার সে জহিরুলকে এমনভাবে মারছিল যে তার ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে গেছিল। তো ওই ঘটনার পর থেকে জহিরুল আর রিক্সা চালাতে পারে না। তো তার মাস 2-1 পরেই জহিরুলের বাবা অজানা একটা রোগে মারা যায়। ঠিক তার 10 দিন পরেই তার মাও একইভাবে মারা যায়, অজানাভাবে, কোনো অসুখ বিসুখ তাদের ছিল না। তো এই মহিলার এই সকল কাজের কোনো সুরাহা করতে না পেরে এলাকার গ্রামের যে মুরব্বীরা ছিল জহিরুলের বাড়িতে সবাই যাওয়া বন্ধ করে দেন। তো এসব কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন এবং বলেন যে, এটা আসলে মানুষ না, এ একটা খারাপ পরী। তো হুজুরের মুখে এ কথা শোনা মাত্রই ওনারা 5 জন বেশ ভয় পেয়ে গেলেন, হকচকিয়ে গেলেন। তো হুজুর মহিলাটির দিকে তাকাতেই মহিলাটি বলে যে, হুজুর আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন, আমি চলে যাব। তো হুজুর তখন কাচের এক জগ পানিতে কিছু সূরা এবং কোরআনের কিছু আয়াত পড়ে ফু দিয়ে মহিলাটির গায়ে ঢেলে দেন। মহিলাটি কিছু না বললেও রাগে ফেটে পড়ছিল এবং ওই স্থানে ওখান থেকে ত্যাগ করে। তো হুজুর গ্রামের 2 জন মুরব্বীকে সন্ধ্যায় কি হয় সেটা জানাতে বলে এবং ওনাদের সাথে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। তো গাড়িতে ওঠার পর হুজুর 1 বোতল পানি পড়া ওনাদের উদ্দেশ্যে
দেন এবং বলেন যে তোমরা 5 জন এটা খাও। তো ওনারা গাইবান্ধাতে পৌঁছাতে পৌঁছাতে মাহফিল প্রায় শুরুই হয়ে গিয়েছিল। তো হুজুর গাড়ি থেকে নেমে অজু করে মঞ্চে উঠে বসলেন। হুজুর সেই মাহফিলে প্রায় ভোর পর্যন্ত ওয়াজ করেছিলেন। তো শেষ পর্যন্ত একজন মুসল্লিও কিন্তু উঠে যাননি। হুজুর খুব জনপ্রিয় ছিলেন সেই সময়। তো ওনারা হুজুরের সাথে একসাথেই ফজরের নামাজ পড়েছিলেন। তো নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হতেই দেখেন যে ওই গ্রাম থেকে 2 জন লোক এসে হাজির। তারা হুজুরকে দেখা মাত্রই সালাম দিয়ে বলল যে হুজুর, ওই মহিলা তো এখনো যায়নি, অন্ধকার ঘরের এক কোনায় বসে আছে। হুজুর এটা শুনে আবারও এক জগ পানি পড়া দিলেন এবং ব্যাগ থেকে একটা বড় লাল কাপড় ওই 2 জন লোককে দিয়ে বলেন যে আপনারা কয়েকজন মিলে ওই ঘরে প্রবেশ করবেন এবং এই লাল কাপড়টি দিয়ে মহিলাটাকে ঢেকে ফেলবেন আর পানিগুলো তারপরে তার গায়ে ঢেলে দিবেন। তো এরপরে গ্রামবাসী সেই ঘরে যায়, মহিলাটিকে আর দেখতে পায় না। তো মহিলাটিকে এরপরে আর ওই এলাকায় দেখা যায়নি। তো এটাই ছিল একটা ঘটনা, এটা একটা সত্য ঘটনা। ওই যে এলাকায়, ওই গ্রামে ঘটনাটা এখনও সবাই জানে। তো ধন্যবাদ সবাইকে এই ঘটনাটি শোনার জন্য। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এখন আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নুসরাত আপু। এর আগেও উনি ভৌতিকতাতে প্রায় 4টি ঘটনা শেয়ার করেছিলেন। তো উনি যখন ছোট ছিলেন, উনি এক সময় খুব পজেসড ছিলেন। পরে এটা ঠিক করা হয় ছোটবেলাতেই। তো এরপরে ওনার সাথে ওনার জীবনে নানা প্রকারের ঘটনা ঘটে যায়। তো উনি আমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করেছেন ওনার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো, সত্য ঘটনা। তো প্রথম ঘটনায় যাচ্ছি। তো তখন উনি ক্লাস 5-এ পড়েন। ক্লাসে রোল 3 হওয়ার জন্য টিচার ওনাকে জোর করেই বৃত্তি ক্লাসে নাম লিখিয়ে দিয়েছিলেন। ওনাদের ম্যাথ টিচার ছিলেন অনেক বদরাগী মানুষ। ম্যাথ করে নিয়ে গেলেও কোনো না কোনোভাবে ভুল ধরতেন এবং মারতেন ওনাদেরকে। আর উনি মারার পর একটা কেমন জানি হাসি দিতেন। আর সেই টিচারের ভয়ে উনি স্কুল পালাতেন প্রায়ই। একবার প্রায় 10 থেকে 12 দিনের মতো স্কুল পালিয়ে কোনো এক নির্জন জায়গায় উনি বসে থাকতেন। তো একদিন স্কুল পালিয়ে কোনো এক বাঁশঝাড়ের ঝোপের ভেতরে উনি লুকিয়েছিলেন। বসে থাকতে থাকতে প্রায় ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ মনে হলো কে যেন ওনাকে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। ঘুম ঝরানো চোখে উনি তাকিয়ে দেখেন যে অনেক লম্বা সাদা জুব্বা পরিহিত একজন বৃদ্ধ লোক ওনাকে ডাকছেন। বলেন যে যাও, বাড়ি যাও, এখানে আর থেকো না, এই জায়গাটা খুব একটা ভালো না। ওনাকে দেখে চেনার চেষ্টা করতে লাগলেন। কোথায় যেন দেখেছেন ওনাকে। উনি চোখ কসলাচ্ছেন, ঘুমিয়ে গিয়েছিলেন যেহেতু। তো 30 থেকে 40 সেকেন্ডের মতো পরে উনি জাস্ট চোখ কসলাচ্ছেন বা ঘুম থেকে উঠছেন এমন। এরপর কিছুক্ষণ পরে দেখেন যে উনি নাই। সব দিকে উনি খুঁজতে লাগলেন, কিন্তু এত অল্প সময়ের মধ্যে একটা মানুষ চোখের আড়াল হয়ে যেতে পারে না। উনি সেই সময় আসলে বুঝতে পারেননি যে আসলে জিনিসটা কি ছিল। তবে এখন উনি জানেন যে ওই বাঁশঝাড়ের ওই জায়গাটা আসলে ভালো ছিল না, ওখানে অনেক জিনদের বসবাস ছিল। তো পরে ওনার আব্বার কাছ থেকে, তখন অনেক ছোট ছিলেন, তো পরে উনি এই ঘটনাটি ওনার আব্বার কাছ থেকে শুনেছিলেন। তো এর পরের একটি ঘটনা, এই ঘটনাটা ক্লাস 5-এ থাকতেই। তো প্রাইমারি স্কুলে ওনার অনেকগুলো বেস্ট ফ্রেন্ড ছিল। বলতে গেলে ক্লাসের সবাই ওনার বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল। সবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। সবার সাথেই খেলাধুলা করতেন। সারাদিন যে খেলাগুলো খেলতেন, রাতের মধ্যেও সেই খেলাগুলোর নাম উনি বিড়বিড় করতেন। তো একদিন রাত 3টা হবে আনুমানিক। তো ওনার এক ফ্রেন্ড এসে ওনার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ওনার নাম ধরে ডাকছে। গরমকাল ছিল তখন, জানলা খোলা ছিল। আর ওনাদের ঘরটা পুরাতন মাটির ঘর, আর জানলা অনেক উঁচু। জানলায় উঠতে হলে মই দিয়ে উঠতে হবে, এছাড়া কিন্তু ওঠা সম্ভব না। তো ওনার যে ফ্রেন্ড ওনাকে এসে ডাকছিল, ওনার নাম ছিল হচ্ছে আইরিন। আর ওর বাড়ি ছিল হচ্ছে ওনাদের পাশের গ্রামে। আর ও যখন ডাকছিল তখন ওর কণ্ঠ ছিল অনেক চিকন এবং একটু নেকো কণ্ঠে আর কি, বলতে গেলে ওনাকে ডাকছিল রাত্রেবেলায়। তো ওনাকে যখন ডাকছিল, উনি জানলা দিয়ে তাকিয়ে দেখেন যে বাইরে অনেক আলো। উনি ভাবছেন যে আজান হয়ে গেছে ফজরের, তাই হয়তো এখন আলো ফুটে গেছে, সূর্যের আলো চলে আসছে। কিন্তু সেদিন ছিল আসলে ভরা পূর্ণিমা। 2 ডাকে সাড়া দিলে আইরিন ওনাকে বলে যে কি ব্যাপার, আসবি নাকি বাইরে, চল আম কুড়াতে যাই। উনি বলেন যে আমি আসছি।
এই বলে যখন উনি যাবেন, ঘরের মেন গেট যখন খুলবেন, তখন ওনার আম্মা ওনার হাত চেপে ধরেন, বলছে কোথায় যাচ্ছিস? উনি বলেন মা আম কুড়াতে যাচ্ছি, আইন ডাকছে যে। তো ওনার আম্মা বলেন যে যেতে হবে না, শুয়ে থাক। তো উনি নাছোড়বান্দা, ছোট মানুষ, আম কুড়াতে যাবেন। তখন ওনার আম্মা ওনাকে বলল যে এখন বাজে রাত 3টা, তুই এখন যাবি আম কুড়াতে? আর এত রাতে আইন আরেক গ্রাম, পাশের গ্রাম থেকে তোকে মানে ডাকতেছে আম কুড়ানোর জন্য। কই ডাকতো আইরিনকে, দেখি কোথায়। তখন উনি আইরিনকে ডাকে, কিন্তু কোনো জবাবই উনি পান না। সেদিন আসলে কে এসেছিল ওনাকে ডাকার জন্য, এটা তখন উনি বুঝতে পারেননি। এই জিনিসটা এখনো ওনার কাছে অজানা। যাই হোক, এরপর আরেকটা ঘটনা। তো ওনার নানির বাসা ছিল ঢাকার মিরপুর 12-তে। স্কুলে কোনো এক ফাইনাল পরীক্ষার পর ওনার খালার সাথে বেড়াতে গিয়েছিলেন ওনার নানির বাসাতে। তো নানির পরিবারে তখন ছিলেন শুধু নানি, খালা আর খালাতো ভাই আর কি। খালাতো ভাই ওনার অনেক বড় ছিলেন। খালা এবং খালাতো ভাই দুইজনই জব করতেন। তো নানিদের সেই বাড়িতে বিশাল, মানে বাড়িটা অনেক বিশাল বড় ছিল এবং অনেক পুরনো একটা আম গাছ ছিল। তো কোনো এক সকালে ওনার খালা, বড় ভাই সবাই অফিসে চলে যায়। তো উনি ঘুম থেকে ওঠার আগেই সবাই অফিসে চলে যায়। তো নানিও জানি কোথায় গিয়েছিলেন ওনাকে রুমে ছিটকেনি দিয়ে। তো অনেক বেলা হলেও মানে ওনার নানি ওনাকে গিয়েছিলেন যে মানে রুমে আটকিয়ে গিয়েছিলেন। তো বেলা অনেক হলেও ওনাদের নানির রুমে আর কি আলো আসতো না, সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হতো। তো এমনিতেই আলো জানা, তার মধ্যে দরজা ছিল বন্ধ। কেন যেন একটা খুটখাট শব্দ হচ্ছিল দরজার দিকে। উনি ভাবলেন যে ওনার নানি হয়তো মানে দরজার পাশে ওই সাইড থেকে, মানে ভিতরে রান্নাঘরের মতো ছিল, তো ওখান থেকে শব্দ আসছে। তো উনি ভাবলেন যে ওনার নানি হয়তো কিছু করছে। ঘুম ঘুম চোখেই বিছানা থেকে উঠে বসলেন। জিজ্ঞাসা করলেন, নানি কি করছো? তখন প্রায় 3-4 বার জিজ্ঞেস করার পরে কোনো উত্তর পেলেন না তখন ওনার নানি, মানে উনি দেখছেন যে ওনার নানি বসে আছে আর কি পিছন দিক হয়ে। তো যখন কোনো সাড়া পেলেন না ডাকার পরে, তখন উনি একটু রাগ হলো যে কি ডাকছি শুনছে না কেন। তো রেগে গিয়ে নানির সামনে উনি গেলেন। কিছু বলার আগে উনি দেখছেন যে কাঁচা মাছ ওনার নানি চিবিয়ে খাচ্ছেন। মাছ খাওয়া দেখে ওনার গা কেমন যেন শিউরে উঠল। তখন উনি আসলে বুঝেনি যে উনি আসলে নানিকে দেখেছেন নাকি অন্য কিছু। যখন জানতে চাইলেন যে নানি আপনি কাঁচা মাছ কেন খাচ্ছেন, তখন ওনার নানি ওনার দিকে তাকায় এবং চোখ বড় বড় করে বিড়বিড় করে বলে যে একটু শান্তিতে মাছও খেতে দিবি না তোরা। এই বলে ওনার মাথার ঘুমটা ফেলে দেয়। উনি তখন দেখেন যে অদ্ভুত আকৃতির কালো কুচকুচে মাথা, আর চোখগুলো কেমন যেন জ্বলন্ত আগুনের মতন, জিহ্বা কেমন বের করে আছে। ভয়ে চিৎকার দিয়ে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে দেখেন যে ওনার নানি আর ওনার খালা ওনার মাথার কাছে বসে আছেন। ওনার নানিকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল, ওনার নানিকে উনি সব খুলে বলেন। তার কয়েকদিন পরে ওনার একজন হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর বলে যে বাসাটা ছেড়ে দিতে। ওনার নানিরা কিছুদিন পরে ওই বাসাটা ছেড়ে দিয়েছিলেন। এটা ওনার লাইফে ছিল একটা অদ্ভুত ঘটনা। তো এরপরের একটা ঘটনা, এই ঘটনাটা 2006 সালের ঘটনা। তো 2006 সালে উনি ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিলেন। ট্যুর ছিল প্রায় 1 মাসের জন্য, কিন্তু ওনার এক খালাতো ভাইয়ের বিয়ের জন্য প্রায় 2 মাসের মতো থাকতে হয়েছিল। তো বলে রাখা ভালো যে ওনার মায়ের জন্মস্থান ভারতে ছিল। তো যুদ্ধের পরে ওনার আম্মার ছোট মামা বাংলাদেশে চলে আসে, ওনার সাথে ওনার নানিও এই দেশে চলে আসেন। এরপর থেকেই নানিরা এখানেই ছিলেন। তো ওনার নানির বাড়ি ছিল হচ্ছে ইন্ডিয়াতে বর্ধমান জেলায়, আর ওনার হচ্ছে নানার বাড়ি ছিল হচ্ছে মুর্শিদাবাদে। তো ওনার আম্মার ফুফাতো বোনের ছেলের বিয়ে ছিল, সময় ছিল গ্রীষ্মকাল আর কি, পুরো আমের সময়। বিয়ের 20 থেকে 25 দিন বাকি ছিল। এর মধ্যে ওনার আম্মা ওনাকে নিয়ে ছোটো খালার বাসায় বেড়াতে গেলেন। সে সময় ছোট নানির বাড়ি ছিল হচ্ছে, ওনার যে ছোটো নানির বাসা ছিল হচ্ছে দোতলা ঘর, মাটির দোতলা ঘর, আর নিচতলায় ওনারা থাকতেন, আর দোতলা যেটা ছিল সেটা ছিল স্টোর রুম। তো ওনাদের নানির বাসায় একটা নিয়ম ছিল যে সারা বছরের খাবার চাল টাল যেগুলো ছিল মজুত করে রাখতেন, ওই স্টোর রুমে রাখতেন। তো ওনার নানিদের সামনে অনেক বড় একটা আম বাগান ছিল।
এবং সেই আম বাগানের একটা মানে বিশেষ জাতের আম ছিল, সেই আমকে স্থানীয়ভাবে বলা হতো সিঁদুর আম। তো এত সুন্দর ছিল যে আমগুলো, আমের ওই বাগানটা, যে উনি আসলে চোখ ফেরাতে পারেনি। প্রথমবার উনি ইন্ডিয়া গিয়েছেন। এদিকে ওনার মামা, আম্মা, খালা, ওনার ছোট নানি সবাই বাগান থেকে বের হয়ে এসে সবাই মিলে আর কি বাগানে যান। তো বাগানে যাওয়ার এক পর্যায়ে ওনারা সবাই পরবর্তী বাগান থেকে বের হয়ে যান আর কি। তো উনি খেয়াল করে দেখেন যে উনি একাই ছিলেন, বা ওনার বেশ ভালো লাগছিল বাগানে। তো হঠাৎ উনি দেখেন যে মানে একটা একটা শব্দ পান। উনি শব্দ পাওয়ার পরে উনি পিছনে তাকায় পরে দেখেন যে মানুষের মতো ছায়া ছায়া আর কি একটা, তো গাছে আম পাড়তেছে আর আমগুলো নিচে নিচে ফেলতেছে। তো উনি বললেন যে এই যে আমার নানির গাছের আম আপনি এভাবে পেয়ে নষ্ট করতেছেন কেন? কোনো উত্তর না দিয়ে একদম রক্ত চোখের মতো তাকিয়ে আছেন ওনার দিকে তখন। তারপর তিনি ওই লোকটা আবারও কাজে মন দিলেন, মানে আম ছিঁড়ে নিচে ফেলতেছে। তো এবার আপু আবারও বললেন যে, এবার রাগ নিয়ে বললেন যে আম এভাবে নষ্ট করছেন কেন? খেতে ইচ্ছা হলে আম খান, কিন্তু নষ্ট করে এভাবে ফেলছেন কেন? এবার সেই ছায়ামূর্তিটা যেটা ছিল সেটা দাঁত কিরমির করে ওনার দিকে খুব রাগান্বিতভাবে তাকালো এবং কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে গেল। উনি বুঝতে পারলেন না কি হলো এটা। উনি ভয় পেয়ে গেলেন, কারণ উনি তখন যথেষ্ট বড় ছিলেন। তো তখন বুঝতে পারলেন যে এত বড় বাগানে উনি একা, কেউ নেই। উনি আরো বেশি ভয় পেয়ে গেলেন, একদম নিস্তব্ধ চারিদিক। কি করে উনি বের হবে বাগান থেকে এটা বুঝে ওঠার আগেই উনার নিজের নানির আওয়াজ শুনতে পেলেন, যিনি মারা গেছেন 2004 সালে। কিন্তু তখন সেটা উনার মাথায় নেই, উনি খুব ভয়ের মধ্যে ছিলেন। তো উনি ভুলে গিয়েছিলেন নাকি উনাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল ওনার নানি, এটা উনি বলতে পারেনি জিনিসটা। তো ওনার নানিকে উনি দেখছেন, ওনার নানি বলছেন আয় আমার সাথে আয়, ভয় করিস না, আমি আছি তোর সাথে। তো উনি ওনার নানির পিছু পিছু যেতে লাগলেন। যখন বাগান থেকে বের হয়ে যান ওনার নানির সামনে ছিল। তো নানি বলেন যে তুই সামনে যা, আমি আসি। কিছুক্ষণ পর উনি পিছু তাকালেন, দেখলেন যে কেউ নেই পিছনে। উনি নানি নানি করে ডাকতে থাকলেন, কিন্তু কাউকে পেলেন না। তখনই ওনার হুট করে মনে পড়ে গেল যে 2 বছর আগে তো ওনার নানি মারা গেছেন। তাহলে কে এই বিপদের হাত থেকে ওনারা রক্ষা করলো? এবং সেদিন রাতে স্বপ্নেও দেখেছিলেন যে নানির সেই যে আসলে এটা একটা জিন ছিল, যে জিন ছিল সে আর কি ওনাকে বলেছিল যে আজকে একটা বিপদের হয়তো তুমি পড়তে গিয়েছিলে, সেখান থেকে তোমাকে রক্ষা করলাম, তুমি এভাবে আর একা ওই বাগানটাতে যেও না। তো যাই হোক, এটা ছিল ওনার ছোট ছোট লাইফের কিছু ঘটনা। যেহেতু আমি আগেই বলেছিলাম উনি ছোটবেলায় পজেস ছিলেন, উনি অনেক কিছু দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে টেলিফোনে শেয়ার করেছিলেন রুমান ভাই। উনি সুদূর ওমান থেকে আমাদের ভৌতিকতা নিয়মিত শোনেন, এবং ওনারা যারা সার্কেল আছেন ওনারা সবাই একসাথে শোনেন। ধন্যবাদ রোমান ভাই আপনার ঘটনাটির জন্য। তো উনি যখন টেলিফোনে আমাকে ঘটনাটি শেয়ার করছিলেন তখন ওনার ভয়েস কাঁপছিল। মানে একটা মানুষ যে কতটা আতঙ্কিত থাকতে পারে, যে এটা এক্সপিরিয়েন্স করে সেই শুধু বোঝে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ওনার। তো 2010 সাল, তখন উনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে উনার ফল ভালো আসে না। তো উনার বাবা ছিলেন সৌদি প্রবাসী। তো উনি ওনার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে থাকতেন আর কি। তো পরীক্ষায় ওরকম খারাপ করার কারণে ওনার মা ওনাকে অসম্ভব বকাঝকা করেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার পাশের পাশে ওনার এক বন্ধু ছিল, যেও ওনার সাথে পরীক্ষা দিয়েছিল। উনি কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করেন, ওনার বাড়িতে মিষ্টিও দিয়ে যান। তো এই জিনিস দেখে ওনার মা ওনার ছেলেকে খুবই রাগারাগি করেন যে তুই যা চাস তাই দিচ্ছি, যখন যা বলিস টাকা পয়সা সব দিচ্ছি, তুই কেন ফেল করলি? তো এভাবে তখন ওনার বাবাও বিদেশ থেকে ফোন করে ওনার সাথে খুব বকাঝকা করে। তো একটা পর্যায়ে এমন একটা অবস্থায় হয়ে যায় যে রোহন ভাই খুব বেশি রেগে যায় ওনার বাবা মার ইয়াতে, খুব জেদ চেপে যায় ওনার মাথার মধ্যে। তখন ওনার হঠাৎ করে একটা বুদ্ধি আসে যে উনি ঘর থেকে চলে যাবেন, যেদিকে 2 চোখ যায় উনি চলে যাবেন। তো উনি এক কাপড় যেটা পরেছিলেন ওটা পরে ঘর থেকে বের হয়ে যান। তখন বাজে সন্ধ্যা 6টার মতন আর কি, সন্ধ্যা 6টা 6:30। তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হাঁটছেন, যেদিকে চোখ যাবে উনি চলে যাবেন আর কি, ঘর আর আসবেন না, এমন একটা ভাব।
তো উনি যেটা করেন সেটা হচ্ছে একটা ওই গ্রামে একটা চায়ের দোকানে বসেন, গ্রামে যেটা থাকে সেটা হচ্ছে চায়ের দোকানের সাথে অনেক সময় ক্যারাম বোর্ড খেলার একটা ব্যবস্থা থাকে, তো উনি ওরকম একটা জায়গায় কিন্তু ছেলেপেলে আড্ডা থাকে, তো একটা জায়গায় চুপচাপ বসে আছেন, কারোর সাথে কোনো কথা বলছেন না। তো 8টার সময় এলাকার একজন ফ্রেন্ড ওইদিকে দিয়ে যাচ্ছিলেন, তো উনি ওনাকে নোটিস করেন এবং ওনাকে বলেন যে কিরে তুই রুমান বসে আছিস যে? তো রুমান ভাই বলে না এমনি বসে আছি, আমার এক বন্ধু আসবো তো এই জন্য আমি বসে আছি। তো তখন উনি আর ফ্রেন্ড বলে চলে যায় আর কি ওখান থেকে। তো এরপরে রাত যখন 11টা তখন দোকানদার বলছে ভাই আমি তো দোকান বন্ধ করে দিব, আপনি কি এখন মানে আরও থাকবেন এখানে? তো রুমান ভাই বলে না ভাই আমি চলে যেতেছি। তো উনি অলরেডি পাশের গ্রামে চলে আসছেন, তো রাত তখন বাজে 11টা। গ্রামে 8টার সময় ঘরের লাইট টাইট সব বন্ধ করে মানুষজন ঘুমিয়ে পড়ে, আর 11টা মানে হচ্ছে গিয়া মানে বলতে গেলে গভীর রাত, অনেক গভীর রাত গ্রামে। তো উনি 11টার সময় হাঁটছেন, একদম নিস্তব্ধ চারিদিক, মানে ওই সময়ে শুধুমাত্র মানে নিজের পায়ের হাঁটার মানে স্যান্ডেলের শব্দই উনি পাচ্ছেন, এতটাই নিস্তব্ধ ছিল সেই জায়গাটা। তো ওনারা ওই পাশের গ্রামে যেহেতু চলে আসছিলেন, একটা ছোট সাঁকোর মতো পার হতে হয়, একটা বিলের মতো ছিল ছোট। তো ওই বিলটা আবার পার করে উনি ওনার বাসায় যাবেন। উনি ঠিক করেন যে বাসায় চলে যায় এখন, যেহেতু রাত হয়ে গেছে, কালকে দেখা যাবে না কি করব। তো উনি ওই বিলটা পার হওয়ার পরে ওই পারে যখন নামেন তো ওনার পায়ে কাদা লেগে যায়। তো উনি ভাবেন যে কাদা লাগছে পায়ের মধ্যে, এভাবে হাঁটবো কীভাবে? ওখান থেকে ওই বিল থেকে ওনার বাসার দূরত্ব হচ্ছে ওই 15-20 মিনিট লাগে হাঁটতে। তো উনি কাদা পরিষ্কার করার জন্য উনি চলে ওই বিলের পানিতে পাটা পরিষ্কার করতেছেন। তো পাটা যখন উনি পরিষ্কার করতেছেন তখন উনি দেখেন যে ওনার পাশে একটা বিড়াল মানে পানি খাচ্ছে আর কি বিল থেকে। তো এটা একটা স্বাভাবিক জিনিস, এটা দিয়ে অদ্ভুত হওয়ার কিছু নেই। তো উনি পা ভালো করে পরিষ্কার করার পর কিছুক্ষণ পরে যখন উনি তাকান তখন উনি দেখলেন যে এই বিড়ালটা বিড়াল না, আরো বড় হয়ে গেল এবং একটা কুকুরের মতন সাইজ টাইপের কিছু একটা হয়ে গেল। এবার উনি একটু চমকে গেলেন, যে একবার তাকালেন যে তখন দেখলেন বিড়াল, সেকেন্ড টাইম যখন ডান পাশে তাকালেন তখন দেখলেন যে একটা মানে সেম জায়গায় কুকুর আসলো কিভাবে। উনি একটু একটু চমকে যান, ভয় পাননি এই জিনিসটাতে। উনি অতটা উনি ওনার মাথায় রাগ ছিল তো উনি অত খেয়াল করেন এই জিনিসটা। তো উনি উঠে আসবেন এমন সময় উনি একটা মানে জ্যোৎস্না রাত ছিল, তো তো উনি খেয়াল করেন যে একটা বড় ছায়ার মতো নিচে। তো তখন পাশে ডান পাশে উনি তাকিয়ে দেখেন যে কুকুরটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং একটা মানুষের মতো আকৃতি। মানুষ আসলে উনি এটা বলতে পারেনি এটা মানুষ না কি, মানে পুরুষ না মহিলা না কি, বা জিনিসটা আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক বড়, মানে সাদা রঙের কিছু, সাদা কোনো একটা ড্রেস পরা, মুখ টুক কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু বলছে না, কিন্তু ওনার দিকে আস্তে আস্তে আসছে। তো রোমান ভাই মানে কি দোয়া পড়বে না কি করবে, উনি একদম খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যায়। তো উনি দৌড়াতে যায়, মানে পড়ে যায় আর কি, স্লিপ করে। যেহেতু খুব এরকম অবস্থায় থাকলে মানুষের আসলে স্বাভাবিক থাকার কথা না। উনি এরপরে যেটা হয় সেটা হচ্ছে উনি ওইখানে পড়ে যান। তো পড়ে যাওয়ার পরে ওই যে জিনিসটা ছিল ওই জিনিসটা উনারকে টাচ করতে যাবে। টাচ করার সময় রোমান ভাই খুব পরিষ্কার খেয়াল করেন যে ওই জিনিসটার যে হাতের নখগুলা ছিল, নখগুলা হচ্ছে মোরগের পায়ের নখগুলা যেমন টাইপের হয় না, ঠিক ওই টাইপের 3টা নখ বা 4টা নখ দিয়ে ওনাকে জাস্ট স্পর্শ করে। স্পর্শ করার পরে রোমান ভাই ওখানেই সেন্সলেস হয়ে যান। তো এখানেই ঘটনাটার আসলে শেষ না, এখান থেকেই ঘটনাটা শুরু। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে রোমান ভাইকে আর খুঁজে পাওয়া যায় না। এর পরবর্তীতে ওনার মা এবং পরিবারের সদস্য যারা ছিলেন, বন্ধুবান্ধব যারা ছিলেন, তারা সবাই খোঁজ খবর করেন, আশেপাশের গ্রাম সব জায়গায় খোঁজ খবর করেন, মাইকিং করা হয় এবং একটা সময় পুলিশের কাছেও যাওয়া হয়, মানে যেহেতু নিখোঁজ হয়ে গেছেন। তো কেউই কোনো কুল কিনারা করতে পারেন না যে আসলে উনি কোথায় গেছেন। তো এরপরে ঠিক 1 মাস পরে যেটা হয় সেটা হচ্ছে রোমান ভাইকে ঠিক ওই জায়গাটাতেই পাওয়া যায়। তো গ্রামে যেহেতু মানে ঘটনা রটে খুব তাড়াতাড়ি, তো রোমান ভাইকে ওখানে পাওয়া যাওয়ার পর পরিচিত একজন দেখে এবং দেখার পরে ওনার পরিবার ওনার মা এবং ওনার আত্মীয়স্বজন যারা ছিল তাদেরকে খোঁজ খবর করা হয়। তো একটা ভ্যান, উনি আসলে ওই জায়গাতে ওই বিলের পাড়ে উনি অচেতন অবস্থায় ছিলেন, তো ওনাকে একটা ভ্যানে করে ওনার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওনাকে পানি টানি দেওয়া হয়। পানি টানি দেওয়ার পরে ওনার সেন্স আসে। তো সেন্স আসার পরে ওনার মা তো খুব মানে কাঁদো কাঁদো অবস্থা, মানে খুব বাজে অবস্থা ছিল। 1 মাস পরে আসছে, বাসা কোথায় ছিল, কোথায় হারাই গেছে। তো ওনার মা ওনাকে বলছে যে বাবা তুই 1 মাস কোথায় ছিলা? তো রোমান ভাই জাস্ট মানে তখন ওনার প্রপার সেন্স আসলে আসেনি। রোমান ভাই বলে আমি তো কিছু জানি না, আমি কোথায় ছিলাম। তখন ওনার ডান পাশের হাত দেখে ওনার মা বলে বাবা তোমার হাতে কি হয়েছে? তখন ওনার মনে পড়ে যে ওই জিনিসটা তো ওনার
ডান হাতে মানে টাচ করছিল। তো ওনার ডান হাতে যেটা হয় সেটা হচ্ছে কয়েকটা মানে ওই পুড়ে গেলে যেটা হয় না ওইরকম মানে পোড়ার মতো ছিল ডান হাতে, ওই মানে চারটা আঙ্গুলের মতন জায়গাটা একটু টান দিয়ে পুড়াই ফেলছে আর কি। তো ওই জায়গাটা এরকম পোড়া অবস্থার মধ্যে ছিল। তো এরপরে ওনার মাকে সব কিছু যখন উনি বলে, তো ওনার মা বলে ব্যাপারটা তো ভালো না, আর তুই তো জানিস যে ওই জায়গাটা, আমরা তো সবাই জানি যে ওই বিলের ওই পাড়টা অনেক কিছু হয় ওখানে, ওখানে আমরা সন্ধ্যার সময় কেউই জানি, তুই রাত্রেবেলা কেন গেছিলি ওইখানে? তো উনি বলে আমার মনে ছিল না ওই সময়। তো উনি ওনার পাশের গ্রামে যে কবিরাজ আছে, তো কবিরাজকে উনি নিয়ে যায় ওনার ছেলেকে। তো কবিরাজ বলে যেটা সেটা হচ্ছে ওর সাথে অনেক কিছু হয়েছে, যেটা সব কিছু আমি আপনাদের আসলে বলবো না। তো যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ও এখনও আসলে আশঙ্কা মুক্ত না। ওনাকে একটা ঝাড়ফুঁক করে এবং কবিরাজ বলে যে আজকে ও এখানেই থাক। তো ওনাকে একটা তাবিজ উনি বানিয়ে দেবে, যে তাবিজটা ওনাকে পরে থাকতে হবে। এই তাবিজটা যদি উনি পরে থাকে তো ওনার আশেপাশে কেউ আসতে পারবে না। তো কবিরাজ ওনাকে ঝাড়ফুঁক করে এবং তাবিজটা ওনাকে একটা তাবিজ দেয় এবং তাবিজটা ওনাকে বলে যে আপনি অলওয়েজ এই তাবিজটা পরে থাকবেন, এই তাবিজটা কোনোভাবেই খোলা যাবে না। এই যে 2010 সাল থেকে রোমান ভাই সে তাবিজটা পড়েছে, এখন 2020 থেকে 21 হয়ে গেছে, এখনও কিন্তু স্টিল ওই তাবিজটা ওনার কোমরে বাঁধা থাকে, এই তাবিজটা উনি অলওয়েজ পড়েন। তো রুমান ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে ওই ঘটনার পরে ওনার সাথে নানা রকমের ঘটনা মানে জিনিস উনি দেখতে থাকেন, যে উনি বুঝতে পারতেন যে ওনার আশেপাশে কেউ আছে, কেউ ফলো করতেছে, বাট ওনার কাছে আসতে পারেন না। মাঝে মাঝে উনি স্বপ্ন দেখেন, উনি এখন ওমানে আছেন, ওমানেও উনি এরকমভাবে উনি দেখতে পারতেছেন যে ওনার আশেপাশে কেউ আছে, এবং রাতের বেলায় উনি স্বপ্ন দেখেন। এবং এই ঘটনাটি যখন উনি আমাকে টেলিফোনে বলছেন, উনি এটাও আমাকে বলেছেন যে আমি ভাই এখনও কিন্তু দেখতে পাচ্ছি দূরে আমার দিকে তাকায় আছে। তো এই জিনিসটা শুনে আমারও খুব অন্যরকম লাগছিল। তো রোমান ভাইকে আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যখন আপনি ওইখানে ছিলেন আর কি, তো আপনি 1 মাস অনুপস্থিত ছিলেন বা প্রেজেন্ট ছিলেন না, তো এর মধ্যে এগুলোর কি কোনো কিছুই আপনার মনে নেই? তো পরবর্তী রোমান ভাই যেটা বলে যে সেটা হচ্ছে অনেকদিন পরে ওনার কিছু জিনিস আর কি আবসা আবসা স্বপ্নের মতন মনে হয় আর কি। তো উনি যেটা বলেন সেটা হচ্ছে উনি হয়তো একটা মানে জায়গায় শুয়ে আছেন, কোথায় শুয়ে আছেন উনি বুঝতে পারছেন না, বাট ওনার কাছে মনে ছিল যে হালকা হালকা আলো আসছে এবং মাটির নিচে আর কি, চারিদিকে মাটি আর কি, সম্ভবত কোনো মাটির নিচে হয়তো উনি ছিলেন, বা এটা আসলে জাস্ট উনি স্বপ্নের মতো ছিলেন আর কি, স্বপ্নের ঘোরের মধ্যে ছিলেন। তো রুমান ভাই এখন যেটা বললেন লাস্ট ঘটনা, সেটা হচ্ছে 2-3 মাস হলো উনি স্বপ্ন কম দেখছেন, কারণ নিয়মিত ওনার মানে ওই ওনার মা ওনার ওই কবিরাজের কাছে যান এবং বিভিন্নভাবে আমল করতে বলেন রোমান ভাইকে, উনি ওইভাবে আমল করছেন বর্তমানে। তো রোমান ভাই মাশাল্লাহ এখন ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন যেন উনি ভালো থাকেন সবসময়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রোমান ভাই আপনাকে, আপনি অনেক কষ্ট করে ঘটনাটি আমাকে বলেছিলেন। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন তারিফ। উনার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, উনি বর্তমানে ক্লাস 10-এ পড়ছেন। তো ঘটনাটি এখন থেকে 7 বছর আগের ঘটনা। তো উনার ভাইয়ের নাম হচ্ছে ত্রিশান, যার সাথে ঘটনা ঘটে। তো উনার ভাই ওনাকে যেভাবে বলেছেন ঘটনাটি উনি আমাদের সাথে সেভাবেই শেয়ার করেছেন। তো সময়টা ছিল হচ্ছে শীতকাল। তো ওনার এক বড় ভাইয়ের খালাতো মানে ওনার এক ভাইয়ের আর কি খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ওনাদেরকে যেতে হয়। তো কিছুদিন আগে ওনারা সেখানে যান, ওনার বড় ভাই সেখানে বিয়ের কিছুদিন আগেই সেখানে যান। তো সেখানে গিয়ে বেশ আনন্দই হচ্ছিল, সব মজা টজা করছিল, অনেক আত্মীয় স্বজন আসছিল অনেক। তো অনেক মেয়েরা ওনার বড় ভাইকে বলছিল যে শহরের ছেলে তোমরা তো ভীতু, তোমরা ভয় পাও বেশি। তখন ওনার বড় ভাই বলে যে ওই আমি তো কোনো কিছু ভয় পাই না, ভয় পাবো কিছুর জন্য, শহরের ছেলেরা কি সব কিছুতে ভয় পায় নাকি? তখন মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে বলে যে একটা কাজ করো তো, আমাদের নিম বাগানের মধ্যে যে তেঁতুল গাছটা আছে ওখান থেকে পালে তেঁতুল পেরানো তো দেখি, তোমার কত সাহস। তো যাই হোক, উনি তো স্থানীয় কোনো কিছু জানে না। তো উনি মনে মনে ভাবছে এটা আবার, উনি বলতেছে যে এটা আবার কিসের ভয়, এটা কোনো ব্যাপার নাকি? তো উনি মনে মনে ভাবতেছে উনি তো গাছে উঠতে পারেন না। তো যাই হোক, গ্রামে উনার সেলিম নামে একজনের সাথে পরিচয় হয়, একটা ছেলের সাথে। তো সেলিমকে নিয়ে উনি যাবে তেঁতুল গাছে। তো সেদিনই আর কি মাগরিবের কিছুক্ষণ আগে আর কি, সন্ধ্যা হচ্ছে বা এরকম টাইপের মাগরিবের কিছুক্ষণ আগে, তো ওনারা সেই বাগানে যান। জায়গাটা ছিল খুব শান্ত এবং খুব ঠান্ডা একটা জায়গা। তো সেখানে ওই নিম গাছের বাগানের মাঝে একটা তেঁতুল গাছ ছিল। তো সেলিম যে ছেলেটা ছিল সে ফট করে গাছে উঠে পড়ে।
তো তেঁতুল গাছ থেকে এরপরে অনেক বড় গাছ, তেঁতুল গাছ নিচে ফেলছে, কিন্তু উনি নিচে কোনো তেঁতুল পাচ্ছেন না, না বড় ভাই। তো সেলিম যখন গাছ থেকে এরপরে নেমে আসে, এরপরে ওনারা ঢিল মারা শুরু করে, তো তেঁতুল আর নিচে পড়ে না। তো একসময় কি করবেন ওনারা, কোনো রকম কোনো কারণ ছাড়াই ওখানে মানে ওখান থেকে এখন কি করবে, মানে বের হয়ে যাবে না কি করবে বুঝতে পারতেছে না। তো হঠাৎ করে ওনার বড় ভাই তেঁতুল গাছের দিকে তাকান। তো তখন ওনার চোখে পড়ে যে একটা বাচ্চার দুইটা পা ঝুলতেছে, বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না, বাস কথায় একটা শোনা যাচ্ছে এরকম যে বলতেছে যে আমাকে মারলি কেন। তো ভয় পেয়ে ওনারা চলে আসেন, কাউকে আসলে কিছু বলেনি। তো এরপর থেকেই ঘটনা শুরু হয়। তো কিছুদিন পরে উনি রাতে ঘুমিয়ে আছেন, তো কানের কাছে হঠাৎ করে ফিসফিস শব্দে ওনার ঘুম ভেঙে যায়। তো তাকাতেই দেখেন যে দুটা চোখ জ্বলে আছে, ওনার ডান পাশের কাঁধ হয়ে শুয়েছিলেন, দুটো চোখ জ্বলে আছে। তো মাথায় আসলে এরকম ভৌতিক বা কোনো মানে ভয়ের কোনো কিছু উনার মাথায় ছিল না। উনি ভাবছেন যে গ্রামে তো বিড়াল টিড়াল হবে হয়তো। তখন সেটাকে সরাই দিবে এমন সময় উনি দেখেন যে দুটা চোখ পুরোপুরি কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেল আর কি। তো তখনই উনি আসলে ভয় পেয়ে যান, মানে কালারটা যখন চেঞ্জ হয়ে প্রচণ্ড চিৎকার করেন। তো সবাই চলে আসে। তো সবাই চলে আসার পরে দেখে যে লাইটের জ্বালানোর পরে দেখে যে কিছুই নেই। সবাই বলে তুমি ঘুমায় মনে স্বপ্ন দেখছো। তো পরের দিন থেকেও শুরু হয় ওনার প্রচণ্ড জ্বর। তো ডাক্তার আসে, ডাক্তার আসার পরে জ্বর কিছুটা কমে। তো এর পরের দিন আনুমানিক রাত 2:50 মতো হবে, 2:50 কি 3টার দিকে উনি বুকের উপর প্রচণ্ড ভার অনুভব করছেন। তো উনি এর আগের দিন তো ভয় পেয়েছিলেন, তো চোখ খুলতে ভয় পাচ্ছে। এখন চোখ খুলবেন কি খুলবেন না মানে ভয় পাচ্ছে, উনি বুঝতে পারছে কিছু একটা হবে হয়তো। তো চোখ খোলার পরে উনি দেখেন যে ওনার বুকের উপর একটা বাচ্চা বসে আছে এবং সে খুব রাগিয়ে মানে রেগে তার দিকে তাকায় আছে। এবং এই ঘটনাটা এবং এরপরে উনি আর ওখানে সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন ওনার সকালে মানে জ্ঞান ফিরে এবং উনি সবাইকে ঘটনাটা বলে। তো এখানে স্থানীয় যারা ছিল, ওনার আত্মীয়স্বজন যারা ছিল, তারা একজন হুজুরকে ডেকে আনেন এবং হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করেন। তো ওই দিন মাগরিবের নামাজের সময় উনি অজু করতে বাথরুমে যাবেন। তো ওই সময় উনি আবার দেখতেছেন যে সেদিন বিকালে যে একটা বাচ্চা খুব কালো, চোখ দুটো পুরো সাদা, এটা আবার উনি দেখলেন। দেখার পর আবার চিৎকার করে উঠলেন, সবাইকে ডাকলেন, কিন্তু সবাই যখন আসলে কেউ কিছু দেখে না। এরপরে ওনার আবারও প্রচণ্ডভাবে জ্বর আসে। এবার উনি বাসার সবাইকে বলেন ঘটনাটা, যে এরকমভাবে প্রতিদিন উনি দেখছেন এবং পুরো ঘটনাটা বলেন, যে তেঁতুল গাছের সব কিছু খুলে বলেন। তো ওই দিন একজন বড় হুজুরকে ওনাদের বাসায় নিয়ে আসা হয়। তো হুজুর ওনাকে দেখে যেটা বলে, সব কিছু ঘটনা শোনার পরে, তুমি সেদিন যে বাচ্চাটাকে দেখেছিলে যে পা দুলিয়েছিল গাছের উপরে, সে আসলে একটা জিন ছিল, একটা বদ জিন ছিল। তো সেই হুজুর পরবর্তীতে সেই জিনকে হাজির করে আর কি বিভিন্ন একটা উপায়ে। তো সেই জিন বলে যেটা, সেটা হচ্ছে যে ইটটি উনি মেরেছিল সেটি ওই জিনের বাচ্চার গায়ে লাগে, বাচ্চার পায়ে লাগে। তো এই জন্য সে তাকে মারবে। তো হুজুরের সাথে জিনের একসময় হুজুরের সাথে জিনের আর কি তর্কাতর্কি হয় একসময়, মানে জিনকে সে বাধ্য করে এখান থেকে চলে যাওয়ার জন্য। তো জিন একটা কথা বলে যে ওনার বড় ভাইয়ের বয়স যখন 27 হবে তখন ওনার পায়ে 3টা আঙ্গুল কাটা পড়বে। তো এই ছিল ঘটনা। ওনার বড় ভাইয়ের বয়স এখন 23 বছর। তো এরপর থেকে আর কোনো কিছু ঘটেনি, ওনারা গ্রাম থেকে চলে আসে। তো উনি ওনার বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। তো এটা ছিল ওনার ঘটনা। ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল দেখে শেয়ার করা। ধন্যবাদ তারিফ ভাই আপনাকে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। এখন আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইলমি আপু। এটি আজকে অনুষ্ঠানে ওনার দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি হচ্ছে কালো জাদু কেন্দ্রিক। কালো জাদুর আরবি হচ্ছে সেহের, যার অর্থ হচ্ছে, আবিধানিক বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর অবস্থার পরিবর্তন করা। তো যে ইলমি আপু যিনি শেয়ার করেছেন, ওনার এক দুঃসম্পর্কের এক বড় ভাই, তার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো সরাসরি ঘটনায় চলে যাই। তো ওনার হঠাৎ করে উনি ভদ্রলোকের হঠাৎ করে রক্ত অবি শুরু হয় এবং শরীরে বিভিন্ন স্থান থেকে ক্ষতের সৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের আচরণগত তার পরিবর্তন, এই ধরনের সমস্যাগুলো দেখে ওনার ওয়াইফ ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তো ওনাকে একজন লোকাল ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তো লোকাল ডক্টর যিনি ছিলেন ওনাকে কিছু টেস্ট দেন। তো ওনারা টেস্ট করানোর পরে ডাক্তারের কাছে যান। তো ডক্টর যেটা বলে সেটা হচ্ছে ওনার লিভার সিরোসিস হয়েছে। তো ওনাকে শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। তো ওনারা ঢাকায় আসেন। পরবর্তীতে ঢাকায় আসার পর ঢাকায় বড় ডাক্তারের কাছে ওনারা দেখান, আবারও টেস্ট করতে দেওয়া হয়। টেস্ট রেজাল্ট সেমই আসে, ওনার লিভার সিরোসিস হয়েছে এবং এই চিকিৎসাটা বেশ ব্যয়বহুল। তো ওনাদের পক্ষে আসলে এই চিকিৎসাটা করাটা মানে বেশ কষ্টসাধ্য এবং মানে অতটা সামর্থ্য তাদের ছিল না। তো ওনার ওয়াইফ এবং উনি আবারও ওনাদের গ্রামের বাসায় ফিরে আসেন। তো এর মধ্যে ওনার ওয়াইফ ওনার মধ্যে যে জিনিসগুলো খেয়াল করেন সেটা হচ্ছে উনি রাত্রেবেলায় প্রচণ্ড ভয় পেতেন, ভয় পেয়ে চিৎকার করে উঠতেন ঘুমের মধ্যে, এবং দিনের বেলায় বিভিন্ন সময় উনি অনেক কিছু দেখতেন যে জিনিসগুলো স্বাভাবিক ছিল না। তো ওনার এই অস্বাভাবিক আচরণের জন্য ওনার ওয়াইফ সিদ্ধান্ত নেন যে ওনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাবেন। কারণ যেই ভদ্রলোকের কথা বলছি উনি কিন্তু খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন, কখনো কোনো ড্রিঙ্কস করা বা স্মোক করা এই ধরনের কোনো খারাপ অভ্যাস তার মধ্যে ছিল না, অসম্ভব ভদ্র এবং ভালো একজন মানুষ ছিলেন। তো ওনার ওয়াইফের পরামর্শে ওনারা একজন কবিরাজের কাছে যান। তো কবিরাজের সাথে ওনারা কথা বলেন, কবিরাজ ওনাকে দেখেন। তো কবিরাজ যেটা বলেন সেটা হচ্ছে ওনাকে মারার পরে কেন আমাকে নিয়ে আসলেন আমার কাছে, আগে আমার কাছে নিয়ে আসতে পারলেন না? তো ওনার ওয়াইফকে আরও কবিরাজ বলে যে আপনার হাজব্যান্ডকে কালো জাদু করা হয়েছে, আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে উনি যে পাশে ঘুমায় ওনার বিছানার বালিশের নিচে বা উনি যে জায়গাতে ওনার তোষক বা যেটা আছে আর কি, তো ওখানে আপনি হয়তো কোনো পাপড়ি বা কোনো কিছু পেতে পারেন বা কোনো প্রকারের তাবিজ। উনি বলে যে আপনার পাপড়ি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ওটা খুঁজেন, ওটা আশেপাশে ঘরের মধ্যে পাবেন, কোথাও না পেলে ঘরের মধ্যে পাবেন, ওইটা আমাদের কাছে নিয়ে আসেন। এটা নিয়ে আসার পরে আমি দেখছি কি করা যায়। তার ওনার ওয়াইফ ওনাকে নিয়ে বাসায় যায়। বাসায় যাওয়ার পরে খোঁজে ঘরে, তো ওনার বালিশের ভিতরে উনি মানে বালিশের ভিতরে একটা এরকম বড় একটা পাপড়ি পায়। পাপড়িটা চুল দিয়ে পেঁচানো ছিল। তো ঠিক যেভাবে পাপড়িটা পায় ওনারা ঠিক সেভাবেই কবিরাজের কাছে আবার নিয়ে যান। তো কবিরাজ পাপড়ির সাথে ওনারা আসলে আরও কিছু অপবিত্র নাপাক জিনিস পেয়েছিলেন, যেটা উনি আসলে আমার সাথে শেয়ার করতে চাননি। তো এরপরে যেটা হয়, ওই কবিরাজ সেই জিনিসগুলো খারাপ জিনিসগুলো রাখেন এবং সেই পাপড়িটা যেহেতু চুল দিয়ে পেঁচানো ছিল সেটাকে উনি গিটগুলো খোলেন। তো খোলার পরে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওখানে পাপড়ির এক পাশে একটা ছবির মতো আঁকা একজন পুরুষ এবং একজন মহিলা মানে মুখোমুখি দাঁড়িয়ে মানে মুখোমুখি আছে আর কি, এরকম একটা ছবি দেয়া। তো ওনাকে তখন কবিরাজটি বলে যে এটা একটা কালো জাদু করা হয়েছে, এই কালো জাদুটা করার কারণ হচ্ছে আপনাদের দাম্পত্য কলহ যেন তৈরি হয়, আপনাদের সংসারে যেন অশান্তি সৃষ্টি হয়। তো এই জিনিসটা শোনার পরে ভদ্রলোক খুব অবাক হয়ে যান এবং চমকে ওঠেন যে এই ধরনের জিনিস তো আমাদের সাথে করার কেউ নেই। তো উনি কবিরাজকে জিজ্ঞেস করেন যে এটা আসলে কে করেছে, এটা কি বলা যায়? তো কবিরাজ এরপরে যেটা বলে সেটা আসলে বিশ্বাস করার মতো কোনো মানে কথা ছিল না। কবিরাজের উত্তরটা ছিল আপনার সবচেয়ে কাছের মানুষই এই কাজটা করেছে। তখন উনি বলে কে করেছে? তখন কবিরাজ বলে যে আপনার মা করেছে এই কালো জাদুটা। তো এটা শোনার পরে উনি আসলে কোনোভাবে এটাকে বিশ্বাস করতে পারেন না, কারণ এটা বিশ্বাস করার মতো কোনো কথা না। কারণ মা তার সন্তানকে কালো জাদু করবে, এটা আসলে একটা অবিশ্বাস্য এবং ভিত্তিহীন টাইপের অনেকটা কথা। তো যাই হোক, কবিরাজ ওনার ওয়াইফ এবং ওই ভদ্রলোক ওনার মায়ের কাছে পরবর্তীতে যান। কবিরাজ ওনাকে চার্জ করেন। কবিরাজ যখন ওনাকে চার্জ করে উনি ভয় পেয়ে যায় এবং সব সত্যি কথাগুলো বলে এবং একটা অন্ধকারের অধ্যায় শুরু হয় এরপর থেকে। মানে অন্ধকার পথের যে আসলে কোনো শেষ নেই, এখন আপনারা বুঝতে পারবেন। তো কবিরাজকে সব কিছু খুলে বলে উনার মা এই জিনিসটা অনেকদিন ধরেই করতে চেয়েছিলেন, কারণ ওনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন মানে উনি ওনার হাজব্যান্ডকে ওনার ওয়াইফকে বেশি প্রেফার করতেন বা ওনার ওয়াইফের কথা সবসময় উঠতেন বসতেন, এই ধরনের জিনিসে ওনার মা পছন্দ করতেন না। তো এই জন্য উনি একজন তান্ত্রিকের কাছে যান। তো তান্ত্রিক ওনাকে যেই কথাটা বলে যে হ্যাঁ এরকম ওনার ছেলেকে আবার মানে বশীভূত করা যাবে। তো এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পিতৃ পরিচয়হীন একটা বাচ্চার
বুকের বাম পাজরের 6 নম্বর হাড়, সদ্য জন্মানো। তো ওনার মায়ের জন্য এই কাজটা বেশ কঠিন হয়ে যায়, এর জন্য উনি ওনার এক দুঃসম্পর্কের ভাইয়ের সাহায্য নেন। তো এই জিনিসটা আসলে মানে খুঁজে বের করাতে এভাবে মানে কার বাচ্চা, মানে কোথা থেকে পাবে এরকম একটা বাচ্চার, এরকম মৃত বাচ্চা বা এরকম হাড় পাওয়া, এই জিনিসটা তো আসলে খুব কঠিন ব্যাপার। তো ওনার অনেক খোঁজ খবর করার পরে একজন একটা প্রস্টিটিউটের মানে জায়গা ঠিকানা পান, যেখানে ওনার মানে বাচ্চার প্রসব হবে বা সময় হয়ে গেছে। তো উনি এবং ওনার সেই ভদ্রলোকের মা এবং তার এক দূর সম্পর্কের ভাই সেইখানে খোঁজ খবর রাখেন, এবং বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাটাকে ওনারা মানে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সেটা ওনার মামাতো সেই ভাই এবং সেই কবিরাজ, তো কবিরাজ যেটা করে সেটা হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলার পরে বুকের বাম পাজরের 6 নম্বর হাড়টা বের করে। এরপরে ওনারা সিদ্ধান্ত নেন যে বাচ্চাটাকে কবর দিয়ে দিবে। তো একটা জায়গাতে ওনারা নির্জন জায়গাতে এরকম মাটি খুঁড়ে বাচ্চাটাকে ওনারা কবর দেয়। তো কবর দেওয়ার পরে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। তো ওনারা যখন কবর দিয়ে চলে আসবে তখন দেখে যে পিছন থেকে একটা শব্দ আসছে, হাসির শব্দ। তো ওনারা দেখে যে ওই কবরের উপরে ছোট একটা বাচ্চা বসে আছে, আর তার চারপাশে অনেক হাড় পড়ে আছে। ওনারা এই জিনিসটা দেখে খুব ভয় পেয়ে যায়, এবং সে তান্ত্রিক বলে যে এখান থেকে আমাদের দ্রুত চলে যাওয়া ভালো। তো এভাবেই জাদুটোনাটা করা হয়। তো এরপরে কবিরাজ সেই জাদুটোনাটাকে নষ্ট করেন। ওনার যেই জিনিসগুলো পেয়েছিলেন সেই জিনিসগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উনি পুড়িয়ে নষ্ট করে ফেলেন। তো এরপরে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে লিভার সিরোসিস বা এই ধরনের জিনিসটা কেন হলো। তো কবিরাজ যেটা বলেছিলেন যে কালো জাদু, মানে যখন বাচ্চাটা মারা যায় ওনারা যেটা দেখেছিলেন যে একটা ছোট বাচ্চা ওই কবরের উপরে বসে হাসছে, সেটা আসলে ছিল সেই বাচ্চাটার কারিন জিন। সেই বাচ্চাটার কারিন জিন অভিশাপ দেয়। এই অভিশাপের কারণেই হয়তো তার এই অসুখ। বা এর পরবর্তীতে উনি বর্তমানে যেটা লাস্ট যে ঘটনাটা আমি জানতে পেরেছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে উনি এখনও অসুস্থ। ওনার জাদুটোনার যে সমস্যা সেটা উনি হয়তো কাটিয়ে উঠতে পেরেছেন, বাট ওনার লিভারের যে সমস্যাটা এটা এখনও আছে, উনি এখন চিকিৎসাধীন। তো উনি সবার কাছে দোয়া চেয়েছেন। এটা ছিল আমার শেষ ঘটনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনার সম্পূর্ণ এপিসোডের জন্য। আশা করছি সামনে আপনার কাছ থেকে আমরা আরও ঘটনা পাবো। লিসেনার যারা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে শুনেছেন, তারা চাইলে আপনাদের ঘটনা সিলেক্ট করে ফেলতে পারেন। যদি সেই ঘটনাটা অবশ্যই আমাদের প্যানেল পছন্দ করে তো আপনাকে সরাসরি জানিয়ে দেবে। তো আপনারা চাইলে অনেকেই আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেখেন যে আমাদের ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। এটা দেখার দরকার নেই, আমরা অলরেডি এটা স্ক্রলিংয়ে যাচ্ছে, দ্যাট ইজ BHOUTIGOTA@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। যদি ঘটনা পছন্দ হয় অবশ্যই আমাদের কনসার্ন টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। 54তম এপিসোডে আপনাদের সবাইকে আগের থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আমি ডক্টর আলিফ। দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আজ আসছি। আসসালামু আলাইকুম।